সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। বিএসআরএম গণতন্ত্র এখন অনুষ্ঠানে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি সিকান্দার রেমান। ভাঙা গড়ার রাজনীতি চলছে বুলডোজার কর্মসূচি। নতুন রাজনৈতিক দল আসবে, পুরনো যারা রয়েছে তারাও নির্বাচনের প্রস্তুতি নিচ্ছে। নির্বাচন কোন প্রক্রিয়ায় হবে সে বিষয়ে আজ আমরা আলোচনা করতে চাই। একই সঙ্গে দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি, আইন শৃঙ্খলা পরিস্থিতি সহ সামগ্রিক অবস্থা এবং অন্তর্বর্তীকালীন সরকারের সফলতা ও ব্যর্থতা নিয়ে আলোচনা করতে চাই। চারজন অতিথি আমাদের সঙ্গে যুক্ত হয়েছেন স্টুডিওতে। আমি পরিচয় করিয়ে দিচ্ছি। আমার ডান দিকে রয়েছেন সিনিয়র সাংবাদিক মাসুদ কামাল, এরপর রয়েছেন ডাক্তার জাহিদুর রহমান, গবেষক, কলামিস্ট ও রাজনৈতিক বিশ্লেষক। আমার বাদিকে রয়েছেন গোলাম মুর্তজা, সিনিয়র সাংবাদিক ও যুক্তরাষ্ট্রে নিযুক্ত বাংলাদেশের প্রেস মিনিস্টার। সবশেষ রয়েছেন ব্যারিস্টার আসাদুজ্জামান ফুয়াদ, সাধারণ সম্পাদক এবি পার্টি। আপনাদের চারজনকেই স্বাগত জানাচ্ছি। আলোচনা শুরু করতে চাই মাসুদ কামাল আপনাকে দিয়ে। আপনি খেয়াল করবেন গত রাত এবং আজকে পর্যন্ত, এখন পর্যন্ত ধানমন্ডি 32 সহ সারা দেশের বিভিন্ন জায়গায় ভাঙচুর, অগ্নিসংযোগ, বুলডোজার কর্মসূচি চলছে। ওবায়দুল কাদেরের ভাষায় যদি বলি, আসলে এরা কারা, কোত্থেকে এলো? এরা বাংলাদেশের অধিবাসী, তো বাংলাদেশ থেকে আসছে। এদেরকে খোঁজার জন্য অনুবীক্ষণ যন্ত্র দরকার নাই, দূরবীনও লাগবে না। এটা খুব স্বাভাবিক যে এই ধরনের একটা ঘটনা যেটা ঘটছে, এটা অনেকের কাছে অনাকাঙ্ক্ষিত, আমার কাছেও অনাকাঙ্ক্ষিত। এটাকে আপনি নাশকতাও বলতে পারেন, কিন্তু তারপরেও এটা ছিল অবধারিত। এটা আমার বিশ্লেষণ যেরকমভাবে এই পুরো জিনিসটা, এটা নানা ধরনের ব্যাখ্যা হতে পারে। প্রথম যে ব্যাখ্যাটা আমার মাথার মধ্যে আসে সেটা হলো, এখানে একটা উস্কানি ছিল এবং প্রধান উস্কানিটা আসছে শেখ হাসিনার কাছ থেকে। এগুলো আমার বিবেচনা। শেখ হাসিনাকে এই সময় এই ভাষণটা দিতে হবে, কেন 6 মাসের মাথায়। আপনি বিশ্বাস করবেন, আমার জীবনের কঠিনতম কাজটা আমি গতকালকে করেছি, গত রাতে। এই শেখ হাসিনার 47 মিনিটের ভাষণটা আমি শুনেছি। এটা আমার কাছে মনে হয়েছে যে এত কষ্টকর কাজ আমি গত কয়েক মাসে আর করি নাই। পুরো ভাষণটা আমি একটানা শুনেছি, যে উনি কী কারণে ভাষণটা দিচ্ছেন এবং উনি কী বলেছেন। এবং আমি বারবার আশা করতেছিলাম যে দেখেন, একটা লোক 15 বছর ক্ষমতায় ছিল টানা, তাই না? তারা আরও একবার ক্ষমতায় ছিল, অনেক দিন ধরে রাজনীতি করেন। আমার ধারণা ছিল উনি তো রাজনীতিটা বুঝেন। তো আমি বারবার আশা করতেছি উনি বলবেন যে উনার কৃতকর্মের জন্য উনি ক্ষমা প্রার্থী, অথবা বলবেন, যদি ঘুরে পেঁচেও বলেন তাও বলবেন, যদি আমার অজান্তে কোনো ভুল হয়ে থাকে তার জন্য আমি বারবার আশা করছি। আমি মনে হচ্ছে কিন্তু উনি বোধহয় এখনও ক্ষমতা আছে। ওনার ভাবভঙ্গি, কথাবার্তা দেখে মনে হচ্ছে যে উনি এখনও ক্ষমতায় আছে, একটু বেড়াইতে গেছে, আসবে এখনই, আইসা নিয়ে সবাইকে নাম ধরে ধরবে এবং ফাঁসিতে ঝোলাবে। তার ভাবভঙ্গি এরকম। তো এরকম একটা ভাষণ উনি কেন দিলেন? এখন আপনি হয়তো বলতে পারেন যে উনি ভাষণ দেওয়ার আগেই তো ভাঙা শুরু হয়েছে। হ্যাঁ, এটাও ঠিক। উনি ভাষণ দিয়েছেন 9টায়, ভাঙা শুরু হয়েছে 7টা দিকে চলে গেছে। আর তারও আগে বুলডোজার মিছিল হয়েছে, বুলডোজারের জন্য আহ্বান জানাইছে ফেসবুকে, আমি নিজেও দেখেছি। এটা হলো আরেকটা অভিব্যক্তি না, কিন্তু ঘোষণা কিন্তু আগে ছিল, ভাষণ যে দিবেন। হ্যাঁ, ভাষণ দিবেন, ওটা তো উস্কানিটা বললাম তো, উস্কানিটা। এখন আমার কথা হলো কি, বুলডোজার জিনিসটা কী রে ভাই? আপনার বাসায় আছে একটা, অথবা এখানে অন্য কারো বাসায় আছে যে আমাদের প্রত্যেকের ঘরে একটা বুলডোজার আছে, আমরা বাথরুমের পিছনে ওটা লুকায় রাখি, পরে পকেটে নিয়ে বাইরে পড়ি, তা তো না। তো বুলডোজারটা তো ম্যানেজ করতে হয়েছে, বুলডোজার না হোক অথবা এক্সকাভেটর হোক, যাই হোক, এটা ম্যানেজ করতে হয়েছে। এটা কোত্থেকে আসছে, কে দিচ্ছে, কেন দিচ্ছে? আমি শুনলাম এটা নাকি সিটি কর্পোরেশনের। এটা সিটি কর্পোরেশন কোন বিবেচনায় দিল, কীভাবে দিল, কী কারণে দিল? তাহলে এগুলি দেখে মনে হয় কি, এই পুরো ঘটনাটার পেছনে সরকারের এক ধরনের আশকারা আছে। আমি উস্কানি বলছি না, আশকারা আছে। শেখ হাসিনার উস্কানি আছে, সরকারের এক ধরনের আশকারা আছে। সরকার চাইলে এটা আটকাতে পারতো, সরকার এটা আটকায় নাই। সরকার হয়তো চেয়েছে এটা হোক, এটা হয়েছে। এখন সব মিলে যে জিনিসটা হয়েছে, লস হয়েছে বাংলাদেশের, লস হয়েছে আমাদের ইমেজের। কিছু লাভ হয়তো কোনো একটা গভর্নমেন্টের হতে পারে, গভর্নমেন্টের কোনো একটা পার্টিকুলার সেকশনের হতে পারে। আজকে আমি আজকে বসে বসে সকাল থেকে সবগুলি বিদেশি পত্রিকাগুলি দেখছি, আপনার রয়টার, তারপরে আপনার এপি, তারপরে আপনার আল জাজিরা দেখছি। কেউ বলে নাই একটা মহান কর্ম সম্পাদিত হয়েছে, কেউ বলে নাই। এবং এই কাজটা বাইরে বহির্বিশ্বে আমাদের ইমেজটাকে মনে করি ক্ষতিগ্রস্ত করবে। জি, আপনার কাছে আবার আসবো। গোলাম মুর্তজা, সরকারের নীরবতা কীভাবে ব্যাখ্যা করবেন? সরকারের নীরবতা যদি আপনি অন্য সব প্রেক্ষাপট বাদ দিয়ে
যদি শুধুমাত্র নীরবতাটাকে আলোচনার প্রেক্ষাপট করে তাহলে অবশ্যই একটা সরকার তো নীরব থাকতে পারে না, সরকারের তো কোনো না কোনোভাবে সক্রিয় থাকতে হবে। তো সেই কারণে এই ধরনের আলোচনার একটা প্রেক্ষাপট থাকে যে কোন প্রেক্ষাপটে সরকার নীরব বা কোন প্রেক্ষাপটে এই ঘটনাগুলো ঘটলো। আমরা অধিকাংশ জায়গার আলোচনাগুলোতে যেটা হচ্ছে দুই রকমের আলোচনা, এক রকমের আলোচনা যে খুব ভালো হয়েছে, আর এক রকমের আলোচনা যেটা যে এটা খুব খারাপ কাজ হয়েছে, দেশের ইমেজ ক্ষতিগ্রস্ত হয়েছে, ডক্টর ইউনূসের ইমেজ ক্ষতিগ্রস্ত হয়েছে। সেই জায়গাতে এর যে একটা প্রেক্ষাপট আছে সেই প্রেক্ষাপটটা আলোচনা আনা হচ্ছে না। সেই প্রেক্ষাপটটা কি? প্রেক্ষাপটটা হচ্ছে একটা গণ অভ্যুত্থান। একটা গণ অভ্যুত্থানের পরে বাংলাদেশের যে গণ অভ্যুত্থানটা সংগঠিত হয়েছে এটা তো ভয়াবহ রকমের রক্তাক্ত গণ অভ্যুত্থান। এটা শ্রীলঙ্কার মতো না যে শুধুমাত্র বাড়িঘর দখল হয়েছে, গোসল করা হয়েছে, বিছানায় শোয়া হয়েছে, ওই পর্যন্ত না। এটা রক্তাক্ত গণ অভ্যুত্থান। সেই রক্তাক্ত গণ অভ্যুত্থানে যে মানুষটা বাংলাদেশের তরুণদের 1000 থেকে 2000 তরুণ, সঠিক সংখ্যাটা জানি না, তালিকা হচ্ছে, তালিকাটা জানা যাবে, 900 মতো তালিকা হয়েছে, ঠান্ডা মাথায় নির্দয়ভাবে গুলি করে হত্যা করে তার একটা পর্যায়ে সে পালিয়ে গেল। সেই পালিয়ে যাওয়ার ফলে 5 আগস্টের যে বিজয় অভ্যুত্থানকারীরা বিজয়ী হলো, পরাজিত শক্তি শেখ হাসিনা পালিয়ে গেল। সাধারণত একটা অভ্যুত্থানের পরে যে ধরনের নৈরাজ্যকর পরিস্থিতি তৈরি হয়, যে ধরনের ঘটনাগুলো ঘটে, বাংলাদেশে অভ্যুত্থানের পরে 3 দিন সরকারের অস্তিত্ব না থাকার পরেও বাংলাদেশের গণ অভ্যুত্থান যে পরিমাণ রক্তাক্ত ছিল সেই পরিমাণে প্রায় কোনো ঘটনা ঘটেনি। যা ঘটেছে সেটা অতি সামান্য। আমি বলছি না যে এটা ঘটা দরকার ছিল, আমি বলছি গণ অভ্যুত্থানের চরিত্র নিয়ে। সেই চরিত্র অনুযায়ী কোনো ঘটনা ঘটেনি। এই যে কোনো ঘটনা ঘটলো না, যারা এই গণ অভ্যুত্থানটা সংগঠিত করলো তারা যেহেতু প্রতিষ্ঠিত একটা রাজনৈতিক শক্তি নয়, যেহেতু এর নেতৃত্বে থাকলো ছাত্র সমাজ, তাদের যেহেতু প্রতিষ্ঠিত কোনো রাজনৈতিক দল নাই, সেই কারণে তারা সারা দেশব্যাপী আওয়ামী লীগ যে সন্ত্রাসী কর্মকাণ্ড করেছে তাদের বিরুদ্ধে গণ অভ্যুত্থানে বিজয়ী হবার পরে ওই নৈরাজ্যকর পরিবেশটা তারা তৈরি করেনি। না করার পরিপ্রেক্ষিতে যেটা হয়েছে, তারা যে তৈরি করলো না করার ফলে যেটা হলো, যারা প্রথম অবস্থায় পালিয়ে গেল, শেখ হাসিনা সহ তার বোন সহ পালিয়ে গেল, তারা নিজেদেরকে অসম্ভব শক্তিশালী নিজেদেরকে তখনও মনে করতে শুরু করলো, কারণ দেখলো যে দেশে তেমন কোনো ক্ষতি তাদের হয় নাই। তার মধ্যে আবার দেশে যারা পালিয়ে থাকলো, লুকিয়ে থাকলো, তারা ক্রমান্বয়ে একে একে দেশের বাইরে চলে গেল সীমান্ত পার হয়ে। যাদের যাওয়ার কথা ছিল না, কারো যাওয়ার কথা ছিল না, আমি শেষ করছি, যাওয়ার কথা ছিল না, তারা চলে গেল। এই যে চলে গেল আর তাদেরকে যে ধরা গেল না অথবা তাদের ধরা হলো না, তার পরিপ্রেক্ষিতে প্রমাণ হয়ে গেল যে, বা প্রমাণ করার চেষ্টা করা হলো যে সরকার অত্যন্ত দুর্বল। শিক্ষার্থীরা প্রথম অবস্থায় যে আন্দোলনটা করেছিল এখন আর তাদের সেই জনসমর্থন নাই। এই রকম একটা জায়গাতে শেখ হাসিনার সামনে আবির্ভূত হয়ে আসলো। শেখ হাসিনার যে দানবীয় চেহারাটা 5 আগস্টের আগে পর্যন্ত ছিল, গণহত্যা করার সময় শেখ হাসিনার যে একটা চেহারা বাংলাদেশের মানুষ দেখেছে, ঠিক একই রকম বা তার চেয়ে দানবীয় চেহারা নিয়ে শেখ হাসিনা বাংলাদেশের মানুষের সামনে উপস্থিত হলো। উপস্থিত হয়ে সে এমন একটা পরিবেশ তৈরি করলো যে কালকে সে দেশের বিরুদ্ধে ঢুকবে এবং ঢুকে এসে বাংলাদেশের মানুষকে সে আবার হত্যা করবে, আন্দোলন যারা করেছে তাদেরকে হত্যা করবে, ফাঁসি দিবে, জেলে ঢুকাবে। এইরকম একটা অবস্থা যখন তৈরি হয়েছে, এই প্রেক্ষাপটে 32 নম্বর ভাঙা থেকে শুরু করে এই যে আজকে সারাদিন যে ঘটনা ঘটছে, একটু আগে দেখছিলাম জামালপুরের একজনের, বগুড়ার একজনের ইত্যাদি ঘটনা ঘটছে। এই ঘটনাগুলো হচ্ছে ওই ঘটনার একটা মানে ওই প্রেক্ষাপটের ঘটনা, এবং ওই রকমের প্রেক্ষাপটের ঘটনায় একটা সরকার ইচ্ছে করলেই গণ অভ্যুত্থানের মধ্য দিয়ে যে সরকারের জন্ম হয়, ওই শক্তিকে, ওই স্টুডেন্ট শিক্ষার্থীদেরকে ইচ্ছে করলেই দমন করে ফেলতে পারে। এর একটা বড় প্রেক্ষাপট। জাহিদুর রহমান, একই বিষয়ে জানতে চাই, ছাত্র জনতার সবল অবস্থান বা শক্তিশালী অবস্থান জানান দেয়া কিনা এই কর্মসূচিটি? ধন্যবাদ। আমি মাসুদ ভাইয়ের সাথে দু একটা ব্যাপারে একটু যোগ করি। খুব অবাক হয়েছি, মাসুদ ভাই আশা করছেন শেখ হাসিনা মাফ চাইতে পারে নাকারে ইঙ্গিতে, এবং উনি রাজনীতিবিদ। শেখ হাসিনা কি 2014 পর রাজনীতি করেছে,
একটা মাফিয়া বা ক্রিমিনাল গ্যাং পাওয়ারে ছিল। আমি ওনাকে ফ্যাসিস্ট ট্যাসিস্ট বলি না, ফ্যাসিস্টেরও রাজনীতি থাকে, এটা একটা রাজনীতি, একটা আউট অ্যান্ড আউট ক্রিমিনাল এবং একটা ক্রিমিনাল গ্যাং। উনি ওনার বক্তৃতা বলেছেন যারা এসব করছে তারা ফ্যাসিস্ট, আমি ফ্যাসিস্ট না। আমি বলছি আসলে আপনি ফ্যাসিস্ট না, আপনি আসলেই ফ্যাসিস্ট না, আপনি একটা মাফিয়া। ৭৪ পর থেকে উনি রাজনীতি করেন নাই তো, উনি এভাবে ক্ষমতায় থাকতে থাকতে ওনার যেটা হয়েছে, আমি বলি প্রায় যে ওনার একটা হুইব্রিস সিনড্রোম হয়েছে, মানে যেখানে একটা মানুষ এমন ডিলিউশনে ভোগেন তিনি গডের কাছাকাছি কিছু একটা হয়ে গেছেন, যিনি কোনো ভুল করেন না, কোনো সমস্যা। ওই স্পিচে আমার কি অপরাধ, মানে উনি যতগুলো স্পিচ দিচ্ছেন, আমি কিন্তু আর খুব কষ্টকর না, খুব আনন্দ নিয়ে আমার তার এটা এই পুরোটা। এই কয়েকদিন আগে আবার একটা সোকল্ড অনলাইন গ্রুপের সাথে বসে আবার কথা বলেছেন, তার আগে যেখানে যেখানে বলেছেন, আমার কাছে দুর্দান্ত বিনোদন মনে হয়, আমি খুব উপভোগ করি। এবং আরেকটা কারণে উপভোগ করি, একজন এই বিভৎস স্বৈরাচারকে এবং তার অসহায়ত্ব, মানে আমরা ইউনিয়ন ভয়েসে কিন্তু এটা খুঁজে পাই, এটা এক ধরনের আদিম আনন্দ, আমাদের রক্তের মধ্যে কোথাও প্রতিশোধ পরায়ণতা আছে, এটার জন্য ফিজিক্যাল না, অন্তত শুনে যে আমি তাকে এই পরিস্থিতিতে দেখছি, যে মানুষটা আমাদের দেশকে, আমাদের দেশের ইনস্টিটিউটকে সব ধ্বংস করে দিয়ে গেছে, আজকে তিনি একটা তৃতীয় শ্রেণীর কিছু লোকজনের সাথে বসে একটা গ্রুপ কলে বসে কনভারসেশনে পার্টিসিপেট করেন, অত্যন্ত নোংরা ধরনের মানুষজন যাদের এই ধরনের পরিচিতি আছে। সো আমি খুব আনন্দ নিয়ে শুনি। আচ্ছা, এবং ৩২ নম্বরের ঝুঁকি নিয়ে উনি যা যা বলেছেন, আগেও বলেছেন, নতুন করে আর কিছু যোগ করেন নাই। সো ওনার কাছ থেকে কিছু আশা করার কিছু নাই, বরং উনি নতুন আরেকটা, একসময় যেসব ব্যবহার করতেন ঠিক এখন নতুন করে আরেকটা অজুহাত পেলেন। ৩২ নম্বরের কথা উনি ওনার স্পিচেও এনেছিলেন। আচ্ছা, এখন আপনি যে প্রশ্নটা করেছেন সেই প্রশ্নটা একটু বলি, সেটা হলো আমি এই ঘটনার অনেকগুলো ডাইমেনশন আছে এবং আমি আমাদের লস হয়েছে ইমেজের আমি খুব মনে করি না এই একটা জায়গায়। আমি কিন্তু অন্য ঘটনাগুলোকে ঠেকানো সরকারের উচিত। ধরুন ৩২ নম্বর, আমরা যদি ঠিকঠাক মতো এটাকে মার্কেটিং করতে পারি, সেল করতে পারি, এটা কিন্তু ব্যাপারটা এরকম কমিউনিকেশনের, সরকার যদি পারে। আমি বিদেশি মিডিয়াগুলোর যে কথা বললেন ওগুলো কিন্তু প্রায় জায়গাতেই এসছে যে কিসের কনসিকুয়েন্সে এটা হয়েছে, প্রায় সব মিডিয়াতে আমি নিজেও দেখেছি। সুতরাং সরকারকে উচিত হবে এটাকে আরো বড় করে সামনে আনা, যেটা জাস্ট তোমার জন্য হয়েছে, এটা এই রিটালিয়েশন। একটা মানুষ চুপ থাকবে, তাকে তো আমাদের হাতে দেওয়ার কথা ছিল, এজেন্ট, আমরা তার বিচার করব, সে হুমকি দিচ্ছে। একটু ফান বলি, মানে উনি এত সব ফান করেন, ওই যে গ্রুপের সাথে বসেছে বললাম, ওখানে বসে উনি বলছেন সমন্বয়কদেরকে তো দেখে দেবেন, একজন সমন্বয়কের কথা, মানে সমন্বয়ক একজন বলেন, ওরা এখন কেউ কেউ বিয়ে করছে, তাদের শ্বশুর বাড়িরও খবর নিতে হবে, মানে এসব বলছেন। এই জায়গায় আসবো, ব্যারিস্টার আসাদুজ্জামান ফুয়াদ, ভাঙচুর অগ্নিসংযোগ নিয়ে কথা হচ্ছিল, এর শেষ কোথায়? দেখেন, মুর্তজা ভাই, জাহিদ ভাই কারেক্টলি এটা ব্যাকগ্রাউন্ড বলেছেন। আমরা লম্বা সময় ইউরোপে থাকার কারণে হিটলার এবং মুসোলিনি, ফ্রাঙ্কো এদেরকে নিয়ে প্রচুর আলোচনা দেখতে হয় আর কি, এবং এখনও দেখবেন আপনি দ্বিতীয় বিশ্বযুদ্ধ নিয়ে প্রচুর মুভি হয়, সেকেন্ড ওয়ার্ল্ড ওয়ার নিয়ে প্রচুর মুভিজ হয়, এবং মুভিজে হলোকস্ট, জুইশদের যে ডায়াসপোরা, তাদের যে টাবু, তাদের যে গেটোর জীবনযাপন, এবং এই যে বিশাল একটা হত্যাযজ্ঞ হয়েছে, এটার কনসিকুয়েন্স, এই বিষয়গুলো আলোচনা হয়। 16 সালে আমার মনে আছে যে হিটলারের জন্মস্থান অস্ট্রিয়াতে যে জায়গাটাতে ছিল, সেই জায়গাটা পর্যন্ত বুলডোজ করে দেবার সিদ্ধান্ত হয়েছে। কারণ হচ্ছে যারা ডানপন্থী নাৎসি অথবা ফ্যাসিস্ট আইডিয়াতে বিশ্বাস করে, তাদের ওখানে কাইন্ড অফ একটা ধর্মীয় তীর্থযাত্রা শুরু হয়েছে। তারা ওখানে যায়, তারা ওখানে মেইন ক্যাম্প পড়ে, আমি হিটলার বলছি, এটা পড়ে তারা ওই সময়টা থেকে ইন্সপিরেশন নেবার চেষ্টা করে, তারা বোঝার চেষ্টা করে যে এত একটা কালচারালি এত হাইটেড একটা পলিটিক্যাল আইডিওলজি কেন ফেল করলো। তো তারপরে সরকার সিদ্ধান্ত নিয়ে আপনার এই জায়গাটাকে বুলডোজ করে দিয়েছে, এবং শুধু এই জায়গা না, টোটাল হিটলারের স্মৃতি সম্বলিত, মুসোলিনির স্মৃতি সম্বলিত যা যা ইউরোপে ছিল তার সব কিছু বুলডোজ করে দিয়েছে। শুধু আইন করে নিষিদ্ধ করে নাই, দল নিষিদ্ধ করে নাই, তার সাইন, সিম্বল, পোশাক, লিটারেচার, বই পুস্তক যা ছিল সব বন্ধ করে দিয়েছে। হলোকস্ট আইন আছে প্রত্যেকটা ইউরোপিয়ান দেশে, যে হলোকস্টকে ডিনাই করলে তার সাজা, তার পানিশমেন্ট হিউজ, তাকে আপনার এক্সকমিউনিকেট করে দেবে। তো সেই রকম একটা বাস্তবতায় দেখেন, যাদেরকে আমরা পশ্চিমা সভ্যতা, ইউরোপিয়ান সিভিলাইজেশনের কথা বলছি, সে ফ্যাসিস্টদেরকে তার পতনেরও প্রায় 65-70 বছর পরে এসে তার জায়গাটাকে সে জানে যে এইটা তার একটা পলিটিক্যাল সার্ভাইভালের কোশ্চেন। তার যে সিভিলাইজেশনের জায়গা থেকে সে ডেমোক্রেসিকে দেখে, সিভিলাইজেশনকে দেখে, রুল অফ লকে দেখে। তো সেই জায়গাতে আমরা যখন দেখছি যে
শেখ হাসিনাকে নিয়ে একটা ডাস্টবিন তৈরি করা হয়েছে বাংলা একাডেমিতে, তো সেখানে এই আর্ট ফর্মটা নিয়ে যথেষ্ট সুশীল সমালোচনা আছে। তাদের তো বোঝা দরকার যে আমরা ৭১-এর পরাজিত শক্তিদের এই আর্ট, কার্টুন, মানে মোটা সোটা জাতীয় মুখ করা, এগুলো তো গত ৫০ বছর দেখে বড় হয়েছি। আমরা তো সেই গণজাগরণ মঞ্চের, শাহবাগের নাচ গান, উদ্দীপনা, এগুলো তো আমরা দেখেছি। তাহলে সাডেনলি ২৪-এর পরাজিত যারা গণঅভ্যুত্থানের পরাজিত শক্তি, সেই নতুন নব্য রাজাকার আলবদরদেরকে নিয়ে এই কালচারাল আর্ট ফর্মে যে প্রতিবাদ হচ্ছে, এটা গায়ে লাগছে কেন? জি, আমরা এই জায়গায় আসবো আবার একটা বিরতি নিয়ে। সুপ্রিয় দর্শক, আপনারা দেখছেন বিএসআরএম গণতন্ত্র এখন। ছোট্ট একটি বিরতি নিয়ে ফিরছি, আশা করি আমাদের সঙ্গে থাকবেন। বিএসআরএম গণতন্ত্র এখন অনুষ্ঠানে আরও একবার স্বাগত জানাচ্ছি সিকান্দার রেমান। কামাল ভাই, বিএনপি স্থায়ী কমিটির সদস্য অবসরপ্রাপ্ত মেজর হাফিজ উদ্দিন আহমেদ এই ধানমন্ডির ঘটনা নিয়ে তিনি বলেছেন, ধানমন্ডির ঘটনা কারা ঘটিয়েছে, সরকারের ভূমিকা কি তা জানা নেই, গণতন্ত্রের পথে বাধা দিতে কারোর বিশৃঙ্খলা সৃষ্টির চেষ্টার অংশ হতে পারে। এটা না, এই যে কমেন্টটা না, আমার কাছে মনে হয় এটা খুবই একটা গা বাঁচানো কমেন্ট। মানে আসলে কি হয়েছে না হয়েছে, মানে আমি ধরলামও না, শুইলামও না, বললামও না, এই ধরনের এই কমেন্ট দেওয়া না দেওয়া একই কথা। এটা কোনো অর্থ বহন করে না, এটা আমার কাছে মনে হয়। আমি মনে করি বিএনপির একটা সুনির্দিষ্ট কমেন্ট আসা উচিত ছিল, কিন্তু বিএনপি সেটা দিবে না। দিবে না কেন? তারা সামনে নির্বাচনের কথা ভাবতেছে, নির্বাচনের আগে তারা বিতর্কিত হতে চায় না। বিএনপি দলটাকে এমন একটা অবস্থায় দাঁড়াইছে, আমি যেটা মনে করি খুবই ভালো সিচুয়েশন তারা আছে, এবং তারা একজন ইউটিউবারকে মধ্যে ভয় পায় যে ওই ইউটিউবার আমার ব্যাপারে কী বললো, এটা আমার জন্য বিরাট একটা ক্ষতি হয়ে যাবে। বিএনপির এখন এই অবস্থা, মানে ভয় পাইতে পাইতে ভয় তাদের পেয়ে বসছে। এত বড় একটা দল, তারা স্পষ্ট করে বলতে পারে না বিষয়টা কী হলো, বলা উচিত, বলতে পারা উচিত। শুনেন, এই যে এতক্ষণ আলাপ হলো না এই ঘটনা নিয়ে, সব ঠিক আছে, হাসিনা মন্দ, হাসিনা খারাপ মানলাম, ছাত্ররা তার আবেগের বশবর্তী হয়ে গেছে তাও মানলাম, সব ঠিক আছে। সরকার করছে এটা কি? সরকার কি করছে ভাই? সরকার কি থামানোর চেষ্টা করছে? কালকে পরে আজকে বিভিন্ন জায়গায় ভাঙতেছে, সরকার কি করতেছে? এটা তো ডিক্লেয়ার দিয়ে তারা আসছে, ডিক্লেয়ার দেওয়ার পর সরকার সেখানে কেন তাদের প্রতিরোধ করার চেষ্টা করে? সরকার বিবৃতি দিয়েছে। এই বিবৃতি কি বিবৃতি দিয়েছে? পরেন বিবৃতি দেখেন, শেখ হাসিনার সহিংস আচরণের প্রতিক্রিয়া হিসেবে ধানমন্ডি ৩২ নম্বরের বাড়ি ভাঙচুরের ঘটনা ঘটেছে, প্রেস উইং থেকে এটা বলা হয়েছে। তবে এটি অনাকাঙ্ক্ষিত। অনাকাঙ্ক্ষিত কোনটা? অনভিপ্রেত। তো অনাকাঙ্ক্ষিত জিনিসটা কি ভাই? অনাকাঙ্ক্ষিত অর্থটা কি? তার মানে তারা যেটাকে সমর্থন করে সে এইটাও বলতে পারতেছে না, তার অতটুকু নৈতিক জোরও নাই, সে বলতে পারছে না যে এটা ভালো হয়েছে, তারা কিন্তু বলতে পারছে না। কথাটা খেয়াল করেন, কিন্তু তারা এটা তার ওই নৈতিক জোরটা নাই, কিন্তু তারা এটা প্রতিরোধ করতে চায় না। তো এরকম মেরুদণ্ডহীন যদি একটা সরকারি ক্যারেক্টার হয় তাহলে কি হবে? দেখেন, আপনি তো শিখাই দিলেন যে আগুন জ্বালালে হাততালি পাওয়া যায়, আপনি যাবেন আগুন জ্বালাতে জ্বালাতে ওই লিডারদের আগুন জ্বালানো শেষ হয়ে গেলো, তারপরে কাকে আগুন জ্বালাবে? তারা আগুন জ্বালাতে শিখে গেছে, আগুন জ্বালালে হাততালি পাওয়া যায়। হাততালি পাওয়ার জন্য পরের দিন সকালে ওটা পরশুদিন কার সঙ্গে ঝগড়া হয়েছিল, অথবা অমুক দিন কে কী বলছিল, এটা মব তো হয়ে যাচ্ছে এখানে। জাস্ট একে ট্যাগ দিয়ে দিল, তুমি স্বৈরাচারের দোষর, দাও আগুন জ্বালাইয়া। সরকারের তো কোনো ভূমিকা নাই, সরকারের একটা অ্যাকশন থাকা উচিত ছিল। এবং এই জিনিসটা যে বলবে বিএনপির ওই মেরুদণ্ড নাই, আবার তারা ক্ষমতায় আসছে। বিএনপির মেরুদণ্ড নাই, সরকারের মেরুদণ্ড আছে টাকা, মেরুদণ্ড কারোই নাই, মেরুদণ্ড কারোই নাই, মেরুদণ্ড নাই তো কারো। সবাই খেলে আকার ইঙ্গিতে কয়, এই তো বসে আছে, আমি আকার ইঙ্গিতে কইতেছি, আমি তো আকার ইঙ্গিতে কইতেছি। আবার এটাকে অনেকে জাস্টিফাই করার চেষ্টা করে। ভাই, এটা একটা নাশকতা স্ট্রেট। দেশে একটা গভর্নমেন্ট আছে, শুনেন, 5 তারিখের থেকে 8 তারিখ পর্যন্ত, এই সময় দেশে কোনো গভর্নমেন্ট ছিল না। ওই সময় একটা হুজুগ ছিল, ওই সময় মানুষের একটা ক্রোধ ছিল, ক্ষোভ ছিল, শেষ হয়ে গেছে। মামলা হলো কেন বলেন তো আপনি? এই শেখ হাসিনার বিরুদ্ধে মামলা হচ্ছে কেন? মামলা কোনো দরকার আছে? বলে দিলে পারে, ও দেশে আসলে পাঠিয়ে দিয়ে দেবো। মামলা করতে হবে কেন? এই আদালত করতেছে, আদালতে বিচারকদের বেতন দিতে হচ্ছে, টাকা পয়সা খরচ করার কোনো দরকার আছে? কেন করে মামলাটা? কারণ তারা বহির্বিশ্বকে দেখাতে চায় যে আমরা একটা সিস্টেমের মধ্যে আছি। তো সিস্টেমটা যেখানে ব্রেক হলো, জাহেদ বলতেছে খুব ভালো, এটাকে কীভাবে ক্যাশ করা যায়, সরকার এখন কি করা উচিত, ভালো বুদ্ধিগুলো ভালো, কিন্তু সরকার তো ওই বুদ্ধিটাও নেয় নাই। আজকে যে বিবৃতি দিচ্ছে, এটা কি ওর বুদ্ধির সঙ্গে মিলে?
মিলে হয়তো বা শুনেছে, সে সকালে করছে, সকালে একটা আইটেম করছে এটা নিয়ে, এটা আমি দেখছি, সে এই বুদ্ধিটাই দিচ্ছে। সরকার ওই বুদ্ধিটাও ইমপ্লিমেন্ট করতে পারে নাই, কাঁচা হাতের কাজ তো হবে না তোর ভাই। এরকমভাবে ওই বুদ্ধিটা ইমপ্লিমেন্ট করতো, একটা ব্যাখ্যা দিত, এই ব্যাখ্যাটা তো আন্তর্জাতিক মিডিয়াতেও যাচ্ছে, এই ব্যাখ্যা বললে আবার এই ঘটনার সঙ্গে মিলাইলে এটা হাস্যকর ঘটনা হতো ভাই। বিএনপি কি কয় না কয়, কি যে কইছে মির্জা মেজর হাফিজকে আবার বলেন না ভাই আপনি আসলে কী করছেন ভাই, কোনো তো সেকেন্ড টাইম বলতে পারবো না, বলে তারা জিজ্ঞেস করেন। এইটা কোনো পলিটিক্যাল, শুনেন সাধারণ মানুষ কি করে, আমি একটা পাবলিক, আমি কি করি, আমি পলিটিক্যাল পার্টির দিকে তাকায় থাকি যে তারা আমাদের দেশটাকে চালাবে, কোন পার্টি কি বলে এটা শোনার পরে আমি আমার সমর্থনটাকে এদিক সেদিক করি, যে এই পার্টি এটা বলছে আমার পছন্দ হয়েছে, তার পক্ষে আমি আসি। তো এখন যদি এই কথা বলে, তো তার পক্ষে আমি তো চাই যে আমার যে পলিটিক্যাল পার্টি সে একটা স্ট্যান্ড নেবে, সে একটা দৃঢ় পদক্ষেপ নেবে, স্পষ্ট করে কথা বলবে, তার এই কথার অর্থ তো আমি ভালো মতো বুঝি নাই, তো পাবলিক কী বুঝবে? আমি তো ভাই মাস্টার ডিগ্রি পর্যন্ত তো পড়ছি, তো একটা রিক্সাওয়ালা কী বুঝবে এই কথার থেকে? কিচ্ছু বুঝবে না। তো খুবই হাস্যকর, আমি হতাশ বিএনপির রিয়াকশন দেখে। গোলাম মুর্তজা, মাসুদ কামাল বলছিলেন আসলে বিএনপির কথা, সরকারের কথা, এখানে সরকারের স্পষ্ট অবস্থান রয়েছে। উপদেষ্টা মাহফুজ আলম বলেছে মূর্তি না ভেঙে শত্রুর শক্তির বিপরীতে পাল্টা শক্তি কর্তৃত্ব গড়ে তোলা উচিত। প্রথমত কথা, আমি যে প্রেক্ষাপটের কথা আগে আলোচনা করেছিলাম সেই জায়গাটিতে কথা আসলো, পরবর্তীতে আলোচনা আসলো বিএনপির কথা, যে মেরুদণ্ড থাকা না থাকা। এখন সরকারের মেরুদণ্ড নাই, বিএনপির মেরুদণ্ড নাই, এটা একটা ভাবনা, একটা বিষয়। আরেকটা ভাবনা এরকম হতে পারে যে মেরুদণ্ড আছে বলেই একটা পর্যায় পর্যন্ত ঘটনাটা ঘটে, যেখানে গিয়ে মেরুদণ্ড দেখানো দরকার সেখানে গিয়ে পলিটিক্যাল দলগুলো মেরুদণ্ড দেখায়। এই তথাকথিত যে শিক্ষিত একটা শ্রেণী আছি আমরা, সুবিধাপ্রাপ্ত শ্রেণী, আমরা মনে করি যে আমরা অনেক বেশি বুঝি, আমরা অনেক বেশি জানি। বাস্তবতা হচ্ছে আমাদের কথা সাধারণ মানুষ একটু কম বোঝে। বিএনপি ঘরানার যে রাজনীতি আছে ওই রাজনীতিবিদদের কথা সাধারণ মানুষ বেশি বোঝে। রিকশালার কাছে তারা পৌঁছাতে পারে, আমরা পৌঁছাতে পারি না। বামরা অনেক সুন্দর কথা বলে কিন্তু তারা ওই রিকশালার কাছে পৌঁছাতে পারে না, অথচ রিকশালার কথা বলে ওই বামরা পৌঁছাতে পারে না। সুতরাং পলিটিক্যাল পার্টি, বড় বড় পলিটিক্যাল পার্টি, তারা রাজনীতি করে তাদের মতো করে, তাদের চিন্তা দিয়ে। আমরা যা আলোচনা করি এবং আমরা যা বুদ্ধি দেই বা পরামর্শ দেই, আমি অনেক ছোট মানুষ, আমারটা বাদ দেন, আরও অনেক বড় বড় মানুষ যারা আছেন তারা যে বুদ্ধি এবং পরামর্শ দেন, ওই সমস্ত বুদ্ধি এবং পরামর্শ নিয়ে বড় রাজনৈতিক দল চলে না, এই সমস্ত বুদ্ধি তারা নেয় না। শেখ হাসিনা বলতো, কে কি বললো এটাকে আমি কেয়ার করি না, আমি আমার মতো চলি। শেখ হাসিনা এটা বলতো, অনেকে হয়তো বলে না, এটা একটা দিক। আর সরকার থামালো না, সরকার থামাতে পারলো না, না থামালো না। বিএনপি কি বলল সেটা আমি বুঝলাম না। এখন বিএনপির এখানে একটা জিনিস আমাদের বুঝতে হবে যে বিএনপি নেতাদের কার কথা নিয়ে আমি আলোচনা করব, কার কথা নিয়ে আমি আলোচনা করব না। বিএনপির বর্তমান সময়ের নেতৃত্বটা যদি আপনি দেখেন, তারেক রহমান, মির্জা ফখরুল এবং তারপরে আর কারো কথাই ধর্তব্যের মধ্যে পড়ে না। যদি আপনি বিএনপির ভিউটা আলোচনা করতে চান, বিএনপিকে নিয়ে আলোচনা করতে চান, তাহলে আপনার ওই পর্যন্ত থাকতে হবে। মেজর হাফিজের কথা যেটা বলছেন, মেজর হাফিজ ডিসিশন মেকিংয়ের এখন আর অংশ না। তিনি কোনো একটা জায়গাতে কোনো কারণে কিছু একটা কথা বলতে হবে, একটা কথা বলেছেন, এটা নিয়ে মির্জা ফখরুল যখন কথা বলবেন, তারেক রহমান যখন কথা বলবেন, সেটাকে আপনি বিএনপির কথা ধরবেন, তখন সেটা নিয়ে আপনি একটা আলোচনা করবেন। ওই পর্যন্ত ঠিক আছে। আর সরকারের জায়গাটা দেখেন, গণঅভ্যুত্থান এটা একটা যুদ্ধ। আপনি যদি পরাজিত হন তাহলে আপনি মারা যাবেন, আর আপনি যদি বিজয়ী হন তাহলে যাকে আপনি পরাজিত করলেন তাকে ডিস্ট্রয় করে দিতে হবে। আপনি তাকেও রাখবেন আর আপনি চুপচাপ বসে থাকবেন, এর নাম গণঅভ্যুত্থান না, এর নাম যুদ্ধ না। আমাদের এখানে 5 তারিখে একটা গণঅভ্যুত্থান হয়েছে, সেই গণঅভ্যুত্থানের পরে গণঅভ্যুত্থানের যে বিজয়ী শক্তি তারা ক্ষমতা দখল করেছে, কিন্তু দেশের মানুষ মনে করে যে এই সরকারটা খুব দুর্বল, সে আওয়ামী লীগকে কিছু করতে পারবে না, সে পরাজিত শক্তিকে কিছু করতে পারবে না। শুনতে অনেক নির্দয় মনে হতে পারে যে আমি এই ভাঙচুরকে সমর্থন করছি, এরকম মনে হতে পারে, কিন্তু আসলে বিষয়টা তা নয়। বিষয়টা হচ্ছে বিজয়ী শক্তির প্রমাণ দিতে হয়,
শক্তির প্রমাণ দিতে এটা কি সেই প্রমাণ? প্রমাণের একটা অংশ। এটা তার দেয়া দরকার ছিল, এটা তার টিকে থাকার ব্যাপার। শেখ হাসিনা আবার এসে অথবা দেশের ভেতরে একটা অরাজকতা করে আবার সে ক্ষমতা দখল করবে এরকম একটা চ্যালেঞ্জ নিয়ে শেখ হাসিনা সামনে এসেছে। জাহেদ ভাই যতই বলুক যে সেটা একটা বিনোদন, হ্যাঁ ওটা আমার কাছেও বিনোদন, আমিও এটা শুনি। শেখ হাসিনার অসহায়ত্বটা জাহেদ ভাই সুন্দর করে বলেছেন, আমি হয়তো ওই ভাষায় বলি নেই বা ওইভাবে চিন্তা করিনি। আমি পরে চিন্তা করে দেখলাম যে হ্যাঁ আমার কাছেও তাই, না হলে আমি 30-40 মিনিটের ওই বোগাস কথা কেন শুনবো? ওটা বিনোদন, আমি আনন্দিত হই এই কারণে। এই দানবীয় একটা শক্তি শেখ হাসিনা, তার যে পতন এবং পতনের পরে সে যেই হাহাকার করে, এটা আমিও দেখতে চাই। ওই যে এরশাদকে যখন জেলে নেয় তখন আমরা খুশি হয়েছিলাম। কেন খুশি হয়েছিলাম? কারণ ওই এরশাদের অসহায়ত্বটা দেখে। তো এইখানে এই গণ অভ্যুত্থানের বিজয়ী শক্তি 5 আগস্টের পরে যে ঘটনাগুলো ঘটার কথা ছিল সেটা না ঘটার কারণে পরাজিত শক্তি মনে করেছিল যে 5 আগস্টের শক্তি দুর্বল, তাদের আর ঐক্য নাই, তারা আর সামনে আসতে পারবে না। এই যে আবার যদি রাজুতে ডাকো তোমাদেরকে জুতা মারা হবে, এরকম স্লোগান হয়েছে। ধারণা করা হচ্ছিল যে রাজুতে ডাকলে আর কেউ আসবে না, কিন্তু 32 নম্বরের ক্ষেত্রে গিয়ে দেখা গেল যে রাজুতে না, যে কোনো ক্ষেত্রেই তারা যদি জনসম্পৃক্ত থাকে এবং স্বৈরাচারের এগেনস্টে, শেখ হাসিনার মতো এরকম দানবের এগেনস্টে তারা যদি কোনো একটা কর্মসূচি দেয়, তাহলে ছাত্র জনতা এখনও ঐক্য অটুট আছে এবং এখনও তারা সেখানে যায়। এটা দিয়ে সরকারের একটা শক্তিমত্তার প্রমাণ হয়েছে। কিন্তু যেটা করা দরকার এখন, এই যে বিভিন্ন জায়গাতে আজকে হয়তো 20টা জায়গায় আগুন দেওয়া হয়েছে, এই যে 20টা জায়গায় আগুন দেওয়া হচ্ছে, এই প্রক্রিয়াতে যদি আগুন দেওয়াটা থাকে সরকারকে যে জায়গাটাতে ভাবতে হবে, তাহলে যেটা হয় যে কারো কোনো কন্ট্রোল থাকে না, কারো কোনো নিয়ন্ত্রণ থাকে না। কার বাড়িতে কে আগুন দিল দেখা গেল যে খুঁজে পাওয়া লাগে না। আপনার বাড়ির সঙ্গে আমার শত্রুতা আছে, আমি একজনকে দিয়ে একটা করিয়ে দিলাম, সেটাকে মনে হবে যে ছাত্র জনতার কাজ, কিন্তু পরে খুঁজতে গেলে দেখা হবে যে ওই বাড়িতে আগুন দেওয়ার কথা ছিল না, কারো বাড়িতেই আগুন দেওয়ার কথা ছিল না। আগুন দেওয়াটাকে আমি সমর্থন করছি না। আমি বলছি যেহেতু আমাকে একটা চ্যালেঞ্জ দিয়েছে, যেহেতু আমার টিকে থাকার একটা ব্যাপার ছাত্র জনতার, সুতরাং এই জায়গাটাতে তাদের এই শক্তিমত্তার প্রমাণ দেওয়াটা দরকার ছিল। কারণ তারা বিজয়ী, তারা পরাজিত করেছে একটা শক্তিকে, গণ অভ্যুত্থানে রক্ত দিয়ে পরাজিত করেছে। যে ছেলেটা আজকে 32 নম্বরে গিয়ে ভেঙেছে, আমি তার ভাঙাটা সমর্থন করছি না, কিন্তু এটা আপনার বুঝতে হবে যে শেখ হাসিনা ওই 32 নম্বরকে কেন্দ্র করে আবার আসতে চায়। কারণ ও ওর বন্ধুকে, ও ওর ভাইকে, ও ওর সহকর্মীকে, ও অথবা তার বাবাকে অথবা তার ভাইকে সে হত্যা করেছে। ওই যে হত্যার যে যুদ্ধে থাকে তার কাছে অত নীতি নৈতিকতা কাজ করে না। যুদ্ধের সামনে এগিয়ে যাওয়ার জন্য তার যেটা করা দরকার সে সেইটা করে। গণ অভ্যুত্থানে যারা নেতৃত্ব দিয়েছে, যারা মাঠে ছিল, আমি তো মাঠে থাকি নাই, সাংবাদিক হিসেবে আমি মাঠে থেকেছি, আর ওরা আমি আমার অফিস থেকে দেখেছি কারণ বাজারে আমার চোখের সামনে 5-6 জনকে ছাত্রলীগ বা যুবলীগের কর্মীরা গুলি করে হত্যা করেছে। এটা আমি আমার চোখের সামনে, আমি 6 তলা থেকে দাঁড়িয়ে দেখেছি। এটা তো আমি দূর থেকে দাঁড়িয়ে দেখলাম। আর যে ছেলেটা পাশে দাঁড়িয়েছিল, এরকম দাঁড়িয়েছিল, পাশে গুলি লেগে পড়ে গেল। ওই ছেলেটা তখন আরেকটা ওকে এক ধাত দিয়ে টানছে, আর এক হাতে ওর লাঠি। তো এই যে ওর স্মৃতিতে, ওর কাছে আপনি কি নীতি নৈতিকতা শেখাবেন? ওর কাছে যদি শেখ হাসিনা আবার মনে করে যে শেখ হাসিনা এসে ওর ফাঁসি দিবে, তাহলে ওর কাছে 32 নম্বর কি আর 34 নম্বর কি, ভারী সুদাসদন কি আর কিছু কি, ও তো সামনে যা পাবে সেটাকে ডিস্ট্রয় করে দিবে। এই বাস্তবতা বুঝতে হবে। সেটা বুলডোজার হোক, সেটা এক্সকাভেটর হোক, সেটা যে কোনো কিছু হোক, এই প্রেক্ষাপটটা আমাদের মাথায় রাখতে হবে। আমাদের এত সুশীলীয় আলোচনা করলে চলবে না যে কেন এটা করলো, মানে আমার টিকে থাকার জন্য আমি করবো না। ইসলাম ধর্মেও আছে নিজের জীবন বাঁচানো। ইসলাম ধর্ম বলে নাই যে এক গালে আপনাকে চট দিলে তুমি আরেক গাল পেতে দিবা, তোমার জীবন বাঁচানোর জন্য তুমি প্রতিরোধ করবা। তো এখন তো প্রতিরোধ করা হচ্ছে। যেটা ছিল আক্রমণ করার, তারা আক্রমণ করে নাই, তারা চুপচাপ ছিল, তাদের সহনশীলতার তারা সর্বোচ্চটা দেখিয়েছে। এখন যখন তাদের টিকে থাকার সংগ্রামে নিজের জীবন বিপন্ন হয়ে যাওয়ার অবস্থা তৈরি হয়েছে, তখন তারা গিয়ে এটাকে প্রতিরোধ করছে, এবং প্রতিরোধ করে তার প্রমাণ দিতে হচ্ছে যে আমাকে তুমি ইচ্ছে করলেই মারতে পারবা না, আমার শক্তি আছে, আমি তোমাকে এখনো মারতে পারি। জি, ডক্টর জাহিদুর রহমান। মোর্তাজা ভাই যে কথাগুলো বললেন একটু খেয়াল করি আমরা। আমি আমার আজকে সকালে যে কন্টেন্টের কথা মাসুদ ভাই বললেন সেখানে বলেছি 5 আগস্ট শেখ হাসিনার পালিয়ে যাওয়ার পর, মানে তারা লক্ষ লক্ষ বলেছে, লক্ষ লক্ষ না হলে বেশ হাজার হাজার বা শত শত মানুষ হত্যাকাণ্ডের শিকার হতে পারে, ম্যাসাকার হতে পারে বহু জায়গায়। আমিও ধারণা করেছি একটা হওয়া উচিত না, কিছু হয়েছে, কিন্তু আসলে তো আমরা চরম সহনশীলতা তখনও দেখিয়েছিলাম এবং মানুষ চুপও হয়ে গিয়েছিল। এই যে 6 মাস পর কেন হলো, আমি আরেকটা জিনিস একটু যোগ করতে চাই। এই শেখ হাসিনা কিন্তু আমাদের প্রধান উপদেষ্টাকেও
চ্যালেঞ্জ দিচ্ছেন। আমাদের প্রধান উপদেষ্টা পিটিআই এর সাথে একটা ইন্টারভিউতে 1.5-2 মাসের মধ্যেই বলেছিলেন যে আমরা কোনো একদিন তাকে চাইবো তার বিচারের প্রশ্নে, কিন্তু তার আগ পর্যন্ত তাকে মুখ বন্ধ রাখতে হবে। ন্যূনতম চাওয়া, আমি তোমাকে ডেকে বিচার করব, কিন্তু তুমি ওখানে বসে হুমকি দিচ্ছ। প্রথম দিকে যে 2-3টা অডিও কল এসেছিল, প্ল্যান করে ছাড়া হয়েছিল, ওর মধ্যে একটাতে ছিল সবার বাড়িতে পাল্টা আগুন দিতে বলছেন উনি, গিয়ে আগুন লাগিয়ে দাও, ওদের কি বাড়ি ঘর নাই, ওখানে তুমি আগুন লাগাতে পারো না। আমি খুব মন দিয়ে শুনেছি, তাই অনেক যেহেতুগুলো নিয়ে আমি কথা বলি, আমি প্রত্যেকটা উনি কী কী বলেছেন না বলেছেন সমন্বয়কদের তালিকা করে রাখো, ডক্টর ইউনূসের উপদেষ্টাদের করে সব তালিকা করে রাখো, উনি দেখে নেবেন, একজনকেও ছাড়বেন না। এবং আরেকটা ভয়ঙ্কর কাজ উনি করেন, প্রত্যেকটা স্পিচে এবং তাদের লোকজন পুলিশকে উস্কানি দেয়, মানে পুলিশকে এটা করেছে ওটা করেছে, এবং মিথ্যা তথ্য। একজন প্রেগন্যান্ট পুলিশের কথা বলা হয়, এটা পরবর্তীতে ফ্যাক্ট চেকিংয়ে দেখা গেছে এটা মিথ্যা তথ্য, কিন্তু উনি এই গতকালও বলেছেন, তার আগের দিন বলেছেন, তার আগের দিন বলেছেন, ক্রমাগত। মানে আমাদের পুলিশের প্রতি একটা অস্থিরতা তৈরির চেষ্টা, যাতে পুলিশ ঠিকঠাক মতো কাজ না করে, এবং মিথ্যা তথ্য। 3000 পুলিশ মারা গেছে এবং ওনার যাবতীয় পুলিশ, ছাত্রলীগ ইত্যাদি ইত্যাদি। সো এই পরিস্থিতি তৈরি হয়েছে এবং সেটার কোনো একটা জায়গায় রিটালিয়েশন লাগতো। এবং আমি ব্যক্তিগতভাবে মনে করি এটা স্ট্র্যাটেজিকলি, আমি মনে করি না যে শেখ হাসিনা আসলে সব বলে খুব ক্ষতি কিছু করতে পারবে, বরং এটা আমাদের সলিডারিটি তৈরি করে। কিন্তু এখানে একটা অন্য শক্তি পরীক্ষা আছে। আমি মনে করি যে আজকে যেটা করা হলো, রাষ্ট্রদূত হাইকমিশনারকে এটা নিয়ে স্ট্রংলি করা হয়েছে, আমরা যদি চাপ দিয়ে এই কাজটা বন্ধ করতে পারি, তাহলে এই মেসেজ শেখ হাসিনা এবং আওয়ামী লীগ কোনো থ্রেট নেই, কিন্তু তারা কিছু নিউসেন্স তৈরি করতে পারে, চেষ্টা করতে পারে কখনো ক্ষমতা দখল করে, এবং চট করে ঢুকে যাবেন, আই এম সরি, সেটা হচ্ছে না। এবং ভারতও তাকে চট করিয়া বাংলাদেশ আর ঢোকাতে যাবে না, এটা অন্য কোনো শেখ হাসিনা সেই পরিবার থেকে বা অন্য কোনোখান থেকে খুঁজবে। কিন্তু ওই যে একটা নিউসেন্স তৈরি করার চেষ্টা আছে, সেটা ঠেকানো যাবে যে ভারত অন্তত থেমেছে। এবং একটা জিনিস আমি একটু উন্নতিই বলবো, আমি মনে করি আমাদের সরকারের যে ধরনের রিয়াকশন দেখাচ্ছে সেটার কারণেই। শেখ হাসিনা মাঝখানে কিছুদিন নিজকে প্রধানমন্ত্রী দাবি করছিলেন, আমাদের মনে আছে ব্রিটেনে এবং আমেরিকাতে যখন তিনি বক্তৃতা করেছেন, সেখানে পোস্টার হয়েছে প্রধানমন্ত্রী শেখ হাসিনা এমপি। এবার ছাত্রলীগের পেজে এবং আওয়ামী লীগের অফিসিয়াল পেজে উনি আর প্রধানমন্ত্রী নন, উনি দেশরত্ন এবং কি যেন ওই যে বঙ্গবন্ধু কন্যা, অফিসিয়াল পেজে কিন্তু এটা সরিয়ে ফেলেছেন। কারণ ভারতে বসে আপনি নিজকে প্রধানমন্ত্রী ক্লেম করছেন, সেই ভারত আমাদের প্রধান উপদেষ্টার সাথে কিসের সম্পর্ক? তার মানে এটা প্রবাসী সরকার। আমরা যখন চাপ দিচ্ছি কাজ হচ্ছে, এবং আমাদের সরকারকে উচিত হবে, আমি আবারও বলছি এটা খুব টাফ কিছু না, কিন্তু এই যে ভাঙাটা হলো, এটা আমরা আমাদের ডিপ্লোম্যাটিক প্রেশারের জন্য ব্যবহার করতে পারবো, যে তার কারণে আমার দেশে তার কথার কারণে অ্যানার্কি তৈরি হচ্ছে, এবং একজন আটার ক্রিমিনাল, আউট অ্যান্ড আউট ক্রিমিনাল, যার বিরুদ্ধে ক্রাইম অ্যাগেনস্ট হিউম্যানিটি, মানে এগুলো কিন্তু জাস্ট পেটি খুনটুন না। আমরা যে আইসিটিতে বিচার করছি সেটা কি মানবতা বিরোধী অপরাধের বিচার করছি, তাকে আমরা ইন্টারন্যাশনাল ক্রিমিনাল কোর্ট, মানে কিছু অপরাধ আপনি আন্তর্জাতিকভাবে বিচার করতে পারেন, এগুলো এত বিভৎস, এটা মানবতার বিরুদ্ধে অপরাধ। আপনি দেশের মধ্যে একজন কন্ট্রাক্ট কিলার 100 খুন করলো, কিন্তু আইসিটিতে আপনি বিচার করতে পারবেন না, ওইটা ক্রাইম অ্যাগেনস্ট হিউম্যানিটি না, এটা ক্রাইম। তুমি এত বড় ক্রিমিনাল, তো তিনি পালিয়ে আছেন, ভারত তাকে আমাদের কাছে হ্যান্ড ওভার করছে না, এবং উনি ওখানে বসে এই কথাগুলো বলছেন। এই পয়েন্ট অফ ভিউতে এটা মারাত্মক ক্রাইম, এবং আমি মনে করি বাংলাদেশ একটা স্বাধীন জাতি হিসাবে, স্বাধীন রাষ্ট্র হিসাবে ভারতের কাছে এই জিনিসটা চাপের মাধ্যমে, এবং আমি মনে করি এটা আমার সাজেশন, শুনবে কি জানি না, তাকে ফেরত চাইতে হবে ক্রমাগত ফেরত চাইতে থাকলে অন্তত তার এই মুখ বন্ধ করা যাবে বলে মনে করি। আরেকটা জিনিস একটু যোগ করি, উনি যখন এগুলো বলছেন, সকল কর্মসূচি দিচ্ছেন, আওয়ামী লীগের লোকজন কিছু মাঠে নামছে, এবং এতেও এক ধরনের অস্থিরতা তৈরি হচ্ছে। এই মানুষ কয়দিন আগে আপনার বিরুদ্ধে বন্দুক ধরেছে, আমি বলছি না তিনি নামলে তার উপর হামলা করা উচিত, কিন্তু ফেস করা টাফ। ফলে বিভিন্ন জায়গায় কিন্তু এই অস্থিরতাগুলো তৈরি হয়, এই অস্থিরতাগুলো তৈরি হয় আমাদের ভবিষ্যতের পলিটিক্যাল রিকনসিলিয়েশনের জন্য কিন্তু প্রবলেম আছে। জি, আসাদুজ্জামান ফুয়াদ, এই পয়েন্টে আপনার কাছে আমি আসতে চাই। এই যে কর্মসূচি ঘোষণা এবং বিভিন্ন জায়গায় বিচ্ছিন্নভাবে নামছে, এই বিষয়গুলো যখন সামনে আসছে তখন অস্থিরতা যে তৈরি হচ্ছে, এই বিষয়ে আপনার বক্তব্য জানতে চাই। অসলো নরওয়ে ইউনিভার্সিটির একজন সাউথ এশিয়ান স্টাডিজের একজন প্রফেসর আছে, বাংলাদেশ নিয়ে তার যথেষ্ট ভালো মানের লেখা আছে। 2022 সালের জুলাইতে তিনি এই শেখ পরিবারের রাজনীতি নিয়ে লিখেছেন যে বঙ্গবন্ধু অ্যাজ দ্য ইটার্নাল সভরেন কনস্ট্রাকশন অফ এ সিভিল রিলিজিয়ন। সে বলছে যে একটা মানে গড লাইক ফিগার তৈরি করা হয়েছে এবং এটা ধর্মের মতো হয়েছে, এবং সেটি বিশদভাবে লিখেছেন। আওয়ামী
যে মূর্তির রাজনীতি শেখ মুজিবকে নিয়ে যেটা তৈরি হয়েছে, এবং এটাকে আপনি যদি গণ অভ্যুত্থান পরবর্তী বাস্তবতায় দেখেন যে পরাজিত শক্তির চিহ্ন মুছে না ফেলা পর্যন্ত গণ অভ্যুত্থান পরবর্তী নতুন বাস্তবতা তৈরি হয় না, যেটাকে আমরা বাংলাদেশ 2 বলছি, নতুন রাজনৈতিক বন্দোবস্তের কথা বলছি। এবং এই যুদ্ধের ফ্রাস্ট্রেশনের জায়গাটা দেখেন, যে কাজটা তারা 6 মাসে করে নাই, সাডেনলি সে কেন করেছে। সে দেখতে পাচ্ছে যে বাংলাদেশের পলিটিক্যাল ক্লাসের ভিতরে একটা আওয়ামী সুশীলতা, আওয়ামীকে একটু পুনর্বাসন করা, রাজনীতিতে ফিরায় নিয়ে আসা, তারা যদি ক্ষমা চায়, যারা অপরাধ করে নাই তাদেরকে কি করা যায় না করা যায়, দেখবেন যে এরকম একটা আলোচনা চলছে। কোনো কোনো দল তাকে ক্ষমা করে দিচ্ছে, বিভিন্ন জায়গায় আওয়ামী লীগের নেতাকর্মীদের কাছ থেকে চাঁদাবাজি মাধ্যমে তাকে পুনর্বাসন করা হচ্ছে, ইতিমধ্যে বাসা বাড়িতে তারা আশ্রয় নিচ্ছে। এই তরুণরা দেখতে পাচ্ছে যে আমরা 72 সালের সংবিধান বাতিল করতে বললাম, যেটা হচ্ছে এই শেখ মুজিবীয় দানবের যে অফিসিয়াল ভার্সন, এটাকে বাতিল করা হচ্ছে না। বড় বড় রাজনৈতিক দলগুলো এটা বাতিলের পক্ষে সায় দিচ্ছে না। এই তরুণরা দেখতে পাচ্ছে যে চুপ্পুর মতো একটা অবৈধ এবং মানে একটা প্রচণ্ড আওয়ামী ল্যাসপেন্সার টাইপের প্রেসিডেন্টকে তারা সরানোর জন্য দাবি তুলেছে, কিন্তু এই রাজনৈতিক দল, এই পরিমণ্ডল, এই পক্ষের শক্তি যাদেরকে বলা হচ্ছে, তারা একমত হতে পারছে না। এই তরুণরা দেখতে পাচ্ছে যে গণ অভ্যুত্থানের একটা ফরমান লিখবার ব্যাপারে তাদের একটা আকাঙ্ক্ষার কথা এসছে, যে আসলে এটা কি। এবং সেখানে রাজনৈতিক দল, অংশীজনরা ঠিক আওয়ামী ন্যারেটিভে কথা বলছে। 71-এর মুক্তিযুদ্ধের যে আওয়ামী ন্যারেটিভ আছে, সেই বয়ানটা বারবার তুলে নিয়ে আসছে। এগুলো কিন্তু তরুণদের ভিতরে, যারা দিল্লির দাসত্ব মেনে নিতে চায় না, যারা আওয়ামী আধিপত্যের রাজনীতি থেকে বেরিয়ে এসে নতুন রাজনীতি বিনির্মাণ করতে চায়, তাদেরকে কিন্তু ফ্রাস্ট্রেশনের মুডে ফেলে দিয়েছে। এই ফ্রাস্ট্রেশনটা কিন্তু বিল্ড আপ হচ্ছে। অন্তর্বর্তীকালীন সরকার, বাংলাদেশের অংশীজন, বুদ্ধিজীবী, রাজনীতিবিদ যারাই 24-এর গণ অভ্যুত্থানের পক্ষে ছিল, তারা যদি কালেকটিভলি এটাকে অ্যাড্রেস না করে, তাহলে যেটা হবে, কয়দিন পর পর এই জিনিসগুলো ইমপ্লোড করবে একটা ফর্মে অথবা আদার, এবং একটা উসিরাতে করবে। এর বাইরের একটা জায়গা আছে যে এটার কনসিকুয়েন্স আকারে দেখেন, অথবা যদি আপনি কনস্পিরেসি থিওরি আকারে দেখেন, মোদি আপনার আগামী সপ্তাহে ওয়াশিংটন যাচ্ছে, তার ট্রাম্পের সাথে মিটিং আছে, এবং মোদি ট্রাম্পের ইলেকশন ক্যাম্পেইন থেকে শুরু করে যে ভালোবাসার একটা রোমান্টিক রিলেশনশিপ ডেভেলপ করেছে, ইন্ডিয়ান ডায়াসপোরা যারা আছে, মোদির সাপোর্টার, বিজেপি অ্যালাইন্ড বিজনেসম্যানরা আছে আমেরিকাতে, তারা কিন্তু বিলিয়নস অফ ডলার ইনভেস্ট করেছে এই ট্রাম্পের ক্যাম্পেইনে। এবং আপনি দেখেছেন যে এক্সে কিভাবে আপনার একটা টুইট কিনেছে বাংলাদেশের বিপক্ষে, হিন্দু মাইনরিটিদেরকে নির্যাতন করা, অ্যাডমিনিস্ট্রেশনে প্রচুর ইন্ডিয়ান আছে, প্রচুর বেশ কজন ইন্ডিয়ান আছে। তুলসী গাবার্ড কিন্তু সেনেটের হিয়ারিং পার হয়ে গেছে, এখন ভোটাভুটি হয়ে গেলে সেই ইন্ডিয়ান কিনা আবার এটা না, তুলসী গাবার্ড ইন্ডিয়ান বলছি না, সে খুবই প্রো বিজেপি, খুবই সে হোয়াইট কিন্তু হিন্দু এবং খুবই প্রো বিজেপি, একেবারেই বিজেপি। এক্স্যাক্টলি। সেই জায়গাতে আবার দেখেন যে মোদির পলিটিক্সটা কিভাবে কাজ করছে না, ব্যাকফায়ারও করছে। যে ভিক্টরি স্পিচ যদি দেখেন ট্রাম্পের, সেখানে কিন্তু সে প্রত্যেক আমেরিকান কমিউনিটিকে অ্যাকনলেজ করেছে, মুসলিম আমেরিকান, আরব আমেরিকান, মেক্সিকান আমেরিকান, ল্যাটিনো আমেরিকান, আফ্রো ক্যারিবিয়ান আমেরিকান, হিন্দু অথবা ইন্ডিয়ান আমেরিকানদের কথা তিনি তার বিজয়ী বক্তব্য যেটা সেখানে বলেন নাই। দ্বিতীয়ত দেখেন যে এইড কাটা নিয়ে, ইউএস এইডের যে ফান্ডিং কাট করলো, সেখানে কিন্তু ইন্ডিয়ান মিডিয়াতে একটা ব্যাপক প্রপাগান্ডা হয়েছে যে প্রফেসর ইউনুসের সাথে দেখা করতে অস্বীকার করেছে, সে দাভোসে বাংলাদেশের ফান্ডিং কাট করে দিয়েছে। কিন্তু পরে আমরা দেখলাম যে ইউএসএইডের যে দিল্লি অফিস আছে, তারাও তাদের চিঠি দেখলাম অনলাইনে এসছে, যেটা আসলে গ্লোবালি কাটা হয়েছে। এরপরে দেখেন যে আপনার রিসেন্টলি যে ইল্লিগাল ইমিগ্রেন্টদের ব্যাপারে যে পজিশন ট্রাম্প অ্যাডমিনিস্ট্রেশন নিয়েছে, ইতিমধ্যে প্রায় 20,000 ইন্ডিয়ানকে এনলিস্টেড করা হয়েছে, ডিটেনশন সেন্টারে আছে, তাদেরকে ফেরত পাঠানো হচ্ছে। এবং আমি ইন্ডিয়ান মিডিয়াগুলোতে দেখলাম যে আপনার কান্নাশ্রিত বিমানের আফটার বিমান ভরে ভরে ইন্ডিয়ানরা ফেরত আসছে, কার্গো প্লেনে আসতেছে, জাহাজে বলতেছে। এমন আলোচনাতে আমেরিকান মিডিয়াতে চলছে যে এত প্লেনে না পাঠায় আমরা একটা শিপে পাঠায় দিই, যেখানে একসাথে এক শিপ করে এটা দিল্লি পাঠায় দেওয়া যাবে। এই বাস্তবতাতে গত সপ্তাহে মোদি ট্রাম্পের সাথে ফোনে কথা বলেছে 3টা বিষয় নিয়ে: ইমিগ্রেশন, সিকিউরিটি এবং ট্রেড। ট্রেড এবং ইমিগ্রেশনের জায়গা কোথায়? যে ট্রেড হচ্ছে, আপনি দেখতে পাচ্ছেন যে ট্রাম্প অ্যাডমিনিস্ট্রেশন তার যে ইনওয়ার্ড বিজনেস পলিসি, ট্রেড পলিসি আছে, চায়না ব্যাশিং আছে, এই জায়গাগুলো থেকে সব গ্লোবালি ট্যারিফ ইম্পোজ করছে, ইনক্লুডিং তার ইউরোপিয়ান নেটো অ্যালাইজ অ্যান্ড ফ্রেন্ডস। সেখানে আপনি দেখেন সাউথ আমেরিকান যারা ক্লোজ বর্ডার নেইবার আছে, তাদের উপরে করেছে। তো সেখানে ইন্ডিয়া কিন্তু প্রচণ্ড ভীত, কারণ ইন্ডিয়ার ইকোনমি খুবই মানে একটা সাবসিডিয়ারি ইকোনমি বলতে পারেন, তার কোনো বেস প্রোডাক্ট নাই যেটার উপরে
অন্য কোনো দেশ নির্ভরশীল, যেভাবে চায়না হচ্ছে র ম্যাটেরিয়াল প্রডিউস করে সবচেয়ে কম খরচে, ইন্ডিয়ার ইকোনমিটা হচ্ছে পশ্চিমাদের দান সদ্গার অর্থনীতি বলি আর কি, যে তারা এটাকে এক্সট্রা অর্ডিনারি প্রমোট করে, মার্কেট স্পেস দেয়, তার কল সেন্টার করা, সেকেন্ডারি যে কাস্টমার সার্ভিস যেগুলো আছে সেগুলোতে ইন্ডিয়াতে শিফট করা, B1 ভিসায় আপনার এক্সক্লুসিভলি লক্ষ লক্ষ ইন্ডিয়ানদেরকে তারা 30 বছর থেকে নিয়েছে, সিলিকন ভ্যালিতে তাদেরকে ইনস্টল করেছে। তো সেই জায়গাতে তার ট্রেড নিয়ে সে খুবই কনসার্ন। আর লোকাল ডোমেস্টিকে কিন্তু ইন্ডিয়ান ইকোনমি খুব বাজেভাবে পারফর্ম করছে, মোদি ম্যাজিক কাজ করছে না গুজরাটের যে বাস্তবতা ছিল। এর সাথে যোগ হয়েছে ইললিগাল ইমিগ্রেশন, এই যে হাজার হাজার এবং লক্ষ লক্ষ ইন্ডিয়ান অবৈধ যারা আছেন আমেরিকা তাদেরকে ফেরত পাঠানো হচ্ছে। সিকিউরিটি ইস্যুটা হচ্ছে আমাদের কনটেক্সটে রিলেভেন্ট আর কনভারসেশনে। ইন্ডিয়ান সিকিউরিটি কনসার্ন কি, তার চায়না বর্ডার আছে যেটা কোয়াডের কারণের মাধ্যমে সেটা ডিল করছে, তার পাকিস্তান বর্ডার আছে এবং তার ইস্টার্ন বর্ডার আছে। ইস্টার্ন ফ্ল্যাঙ্কের আলোচনা করলে তার বাংলাদেশ ইস্যু আসবে এখানে, এবং সে কি বোঝানোর চেষ্টা করবে। এই যে ঘটনাগুলো গতকালকে থেকে আজকে সহ কয়েকদিন ধরে ঘটছে, এইটাকে যদি 2004, 5, 6 বাংলাদেশকে দেখেন, যে বাংলাদেশ যে জঙ্গি রাষ্ট্র হচ্ছে, বাংলাদেশের সেকুলার লিবারেল ভ্যালুজ নষ্ট হয়ে যাচ্ছে, কেন ইন্ডিয়ান সিকিউরিটি ওখানে কম্প্রোমাইজড হচ্ছে, এবং ইনুস সরকার যে একটা প্রো ডেমোক্রেটিক পার্টি, প্রো ক্লিন্টন ফ্যামিলি একটা সরকার কায়েম করেছে, এইটা ট্রাম্পকে সে বোঝানোর চেষ্টা করবে। এখন প্রশ্ন হচ্ছে এটা কাজ করবে কিনা। সোফার যেটা গত 3 মাসে ট্রাম্পের সাথে মোদির এঙ্গেজমেন্ট প্রমাণ করছে, এটা কোনো পলিসি এখানে কাজ আসলে করছে না। কারণ ট্রাম্প একটা প্রচণ্ড প্রেডিক্টেবল পলিটিশিয়ান, তাকে আসলে সবাই প্রেডিক্ট করতে পারছে যে সে প্রচণ্ড ক্যাওটিক কাজ করবে। তো সেই জায়গাতে এই ঘটনাগুলোর পিছনে যেভাবে গণ অভ্যুত্থানের মানে অনিবার্য আকাঙ্ক্ষাগুলো রয়ে গেছে, এর ভিতর থেকে বাংলাদেশ রাষ্ট্রের ক্ষতি করতে চায় এমন কোনো জায়গা, কোনো ডিপ স্টেট এই গতকালকের আজকের ঘটনাকে মোবিলাইজ করেছে কিনা, এই জায়গাটা এবং কনসিকুয়েন্সগুলোকে ইন্টারিম অ্যাডমিনিস্ট্রেশনকে মাথায় রাখতে হবে। পার্টিকুলারলি মুর্তজা ভাইয়ের মতো যারা আছেন, যে তারা এই সরকারের এই জায়গাটা ডিফেন্ড করবার দায়িত্ব যাদের, তিনি আমার বিশ্বাস এখান থেকেই ওয়াশিংটনকে এঙ্গেজ করে এই কাজগুলো কিভাবে করবেন, কংগ্রেসকে কিভাবে হ্যান্ডেল করবেন, এবং এই পিআর ক্যাম্পেইনের কথা যেটা জাহিদ ভাই বলেছেন, এই জায়গাটা অ্যাড্রেস করাটা খুব জরুরি। জি, মাসুদ কামাল, নির্বাচন এবং সংস্কার বিষয়ে কথা বলতে চাই। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান তিনি বলেছেন সংস্কার বিষয়টি কোনো ষড়যন্ত্র কিনা। আজ থেকে 2.5 বছর আগে বিএনপি কিন্তু সংস্কার কথা বলেছে এবং প্রস্তাব দিয়েছে 31 দফার ভিত্তিতে। সেক্ষেত্রে নির্বাচন হওয়াটা জরুরি এবং নতুন গণতান্ত্রিক সরকার গঠন না হওয়া পর্যন্ত আন্দোলন এবং সংগ্রাম অব্যাহত থাকবে। এবং আন্দোলন সংগ্রামের কথা কিন্তু এই 6 মাসে এই প্রথম আমরা শুনলাম। দেখেন, বিএনপির সঙ্গে সংস্কার যে আপনার যে কমিশনগুলো হয়েছে, এটা নিয়ে বিএনপির সঙ্গে এক ধরনের বিরোধ হবে, এটা অবধারিতই ছিল। অবধারিত ছিল এই কারণে যে বিএনপি তো আরও আগে তাদের 31 দফা দিয়েছিল রাষ্ট্র সংস্কারের। তারপরে এই অন্তর্বর্তীকালীন সরকার যখন সংস্কার কমিশনগুলো গঠন করলো, তখন যদি বিএনপি বলতো যে ঠিক আছে আমাদের সংস্কার প্রস্তাব আছে বিভিন্ন ক্ষেত্রে, এগুলির সঙ্গে আপনি আলোচনা করেন, তা কিন্তু করেনি। বিএনপি যখন এদিকে সংস্কার কমিশনের মিটিং হচ্ছে, তখন বিএনপি কিন্তু প্যারালালি সারা দেশে তাদের 31 দফা নিয়ে তারা কিন্তু মাঠে কাজ করেছে এবং একদম উপজেলা পর্যায়ে পর্যন্ত তারা কিন্তু আপনার ক্লাস নিয়েছে, বুঝিয়েছে, বুকলেট করেছে। তার মানে তারা নিজেদের সংস্কার যে প্রস্তাবগুলো আছে এগুলোকে কখনোই প্রচারের ক্ষেত্রে মানুষের মধ্যে মানে আপনার মানুষের মধ্যে এর মধ্যে একটা জনমত গড়ে তোলার ক্ষেত্রে বিন্দুমাত্র কিন্তু শৈথিল্য দেখায়নি। তার মানে তারা তাদেরটা নিয়ে কিন্তু মোটামুটি শক্ত অবস্থানে আছে। এখন যখন জাতীয় ঐকমত্য একটা হবে, যে কমিশনটা অলরেডি গঠন করা হয়েছে, সেখানে যখন বিএনপি যাবে, বিএনপি কিন্তু তার নিজের দাবিগুলো নিয়েই যাবে যে আমার তো অনেকগুলো কমিশন আছে, দাবি আছে, এই দাবিগুলো নিয়ে আপনারা কী বলবেন, কী করেন। এখানে কিছু কিছু ঘাটতি আছে, যেমন আপনার এই তাদের এই 31 দফার মধ্যে তো আপনার এই জুলাই আন্দোলনের ব্যাপারটা তো নাই, আসলে একদমই নাই। এটা থাকা উচিত ছিল তাদের, এটা কেন ঘাটতি আমি যাই না। যাই হোক, তো এগুলো নিয়ে কিন্তু আসবে আলোচনা। সে আলোচনা তারা খুব একটা ছাড় দেবে আমার কাছে মনে হয় না। কাজে এটা নিয়ে আমি মনে করি যে আপনার ফেব্রুয়ারি 15 তারিখ পর থেকে যদি তারা বসেন, কিছু একটা হবে, আমি জানি না কী হবে। আর সরকারে যে সংস্কার কমিশনগুলো করেছে, যে 8টা নিয়ে মানে যে 6টা নিয়ে এখন আলোচনা হচ্ছে, এগুলোই তো মূলত আসবে। তো এই কমিশনগুলো আমার বিবেচনায় আপ্লুত মার্ক হয় না। কমিশন যে গঠন করা হয়েছে, যাদেরকে নিয়ে কমিশন গঠন করা হয়েছে, এর মধ্যে কিছু কিছু ক্যাপাবল লোক আছেন,
আবার কিছু কিছু মুখ চেনা লোক নিচ্ছে তারা, এবং সেখান থেকে যে কমিশনের যে রিপোর্টগুলো পেয়েছি, যতটুকু জানতে পেরেছি, ডিটেল তো আর পাইনি, যতটুকু জানতে পেরেছি এটা নিয়ে আমার মানে প্রচুর আপত্তি আছে আমার কাছে। তো আমার কাছে মনে হয় যে এটা নিয়ে একটা মোটামুটি ডিবেট একটা হবে। এটি তো চূড়ান্ত না, ডিবেট হবে, আলোচনা হবে, দুটো মিলিয়ে চলবে। তো আমার মনে হয় এটা নিয়ে যে খুব খুব দ্রুতই কোনো সমাধানে পৌঁছা যাবে, এটা আমার কাছে মনে হয় না। তবে ডক্টর ইউনূস খুব একটা ভালো পথ ধরেছেন। উনি বলেছেন যে আমরা দেখব যেটা যেটা সবাই একমত হবে ওইটা রাখবো, বাকিগুলো নিয়ে আলোচনা মানে পরে হবে। এই পদ্ধতিটা আমার কাছে মানে মনে হচ্ছে যে এই বিরোধ থেকে বের হওয়ার জন্য একটা মানে খুবই কার্যকরী একটা পথ হতে পারে। এখন দেখা যাক কী হয়, এটা নিয়ে তো আর মানে এখন তো কিছু মানে বোঝা যাচ্ছে না। 15 তারিখের পরে হয়তো যখন সবাই মিলে বসবে পলিটিক্যাল পার্টিগুলি নিয়ে এটা। তবে আমার একটা নিজস্ব একটা ব্যক্তিগত আবদার থাকবে যে আমি সরকারের কাছে চাইবো আমি যে কমিশনগুলো তাদের রিপোর্ট দিয়েছে পূর্ণ রিপোর্টটা পাবলিক ডোমেইনে দিয়ে দেওয়ার জন্য, যাতে নাকি সাধারণ মানুষও যারা আগ্রহী তারা যেন পড়ে নিতে পারে। পূর্ণ রিপোর্ট, ওই সংক্ষিপ্তটা না, পূর্ণটাই মানে সম্পূর্ণ রিপোর্টটা পাবলিক ডোমেইনে দেওয়া আমি মনে করি প্রয়োজন। জি, গোলাম মুর্তজা, সরকারের সংস্কার কমিশন বনাম বিএনপির 31 দফা। প্রথমত কথা এটা কথা বললেন যে সংস্কার কমিশন যে রিপোর্টগুলো দিবে সেই রিপোর্টগুলো আসলে কি করবে, সেটার কি একটা সংক্ষিপ্ত সার কি আলোচনা হলো সেটাই বাংলাদেশের মানুষ জানবে, নাকি পূর্ণাঙ্গ যে রিপোর্টটা সেই পূর্ণাঙ্গ রিপোর্টটা মানুষ কে পড়লো না আলাদা ব্যাপার, মানুষের জানার সুযোগ থাকবে কিনা? অবশ্যই সেটা মানুষের জানার সুযোগ থাকা উচিত। সংস্কার কমিশন পরিশ্রম করে কষ্ট করে একটা রিপোর্ট তৈরি করেছে, সেই রিপোর্ট আপনি বাস্তবায়ন করলেন কি করলেন না সেটা নিয়ে তর্ক বিতর্ক আলোচনা যাই হোক না কেন, কিন্তু দেশের মানুষের জানার অধিকার আছে এবং আমার ধারণা যে এটা হবে। অবশ্যই এটা পুরো রিপোর্টটাই থাকবে, মানুষ এটা জানতে পারবে, দেখতে পারবে, এবং মানুষকে এটা জানানোর দরকার এই কারণে যে মানুষ যেন বলতে পারে পরবর্তীতে একটা সরকার আসবে, সেই সরকার আসলে যে সমস্ত জায়গাতে সংস্কার হবে না, কাজ হবে না, মানুষ যেন এই কথাটা বলতে পারে যে অমুক সরকারের সময় একটা কমিশন হয়েছিল, সেই কমিশন এই জায়গাতে ভালো ভালো কথা বলেছিল, তো তুমি এখন ক্ষমতায় এসেছো, তুমি এটা করছো না দেখে এই কাজটা হচ্ছে না, এই কথা বলার একটা সুযোগ থাকতে হবে, 1 নম্বর। 2 নম্বর হচ্ছে বিএনপির সংস্কার আর বর্তমান সরকারের সংস্কার 31 দফা। আমার ধারণা যে এই জায়গাটিতে প্রথমত কথা সংস্কার, দ্বিতীয়ত কথা নির্বাচন। এই নির্বাচন এবং সংস্কার দুটির কোনো জায়গা নিয়েই বিএনপির সঙ্গে বর্তমান সরকারের তর্ক হবে, বিতর্ক হবে, মত দ্বিমত, মনোমালিন্য, বহু কিছু ঘটবে, এবং রাজনীতিতে এটা খুব স্বাভাবিক একটা ব্যাপার। এই ঘটনাগুলো ঘটবে, এটা প্রতিনিয়ত ঘটবে, আন্দোলন করব, মাঠে নামবো, ইত্যাদি ইত্যাদি কথা হবে। কিন্তু বিএনপি এই সরকারের বিরুদ্ধে মাঠে নামবে, মাঠে নেমে আন্দোলন করবে, এই সরকারকে বাধ্য করবে, এরকম কোনো কিছু বিএনপি করবে না মানে এরকম কোনো প্রেক্ষাপটই তৈরি হবে না। আমি এখানে মোটামুটিভাবে আশাবাদী যে এখানে এরকম কোনো প্রেক্ষাপট এখানে তৈরি হবে না যে বিএনপিকে মাঠে নেমে আন্দোলন করে, হুমকি দিয়ে, জনসভা করে, হরতাল করে এই সরকারকে দিয়ে কোনো কিছু করাতে হবে। বাস্তবায়নের সংস্কার যে কাজগুলো করা হবে, এখানে মির্জা ফখরুলের একটা কথা খুব গুরুত্বপূর্ণ। মির্জা ফখরুল একটা হলো তাদের 31 দফা, আরেকটি হচ্ছে এই সরকারের সময়ে আলোচনা হবে, আলোচনায় যে কাজগুলো করা সম্ভব নির্বাচন পর্যন্ত সেই সংস্কারগুলো হবে, যেগুলো হবে না সেইগুলো পরবর্তীতে যে সরকার আসবে, আমরা যদি আসি, মানে বিএনপি যদি আসে, বিএনপি মির্জা ফখরুল যেটা বলেছেন, আমরা সেটাকে সামনে এগিয়ে নেব। তো এটাও এক ধরনের সমাধানের জায়গা, এখানে কোনো দ্বিমতের জায়গা নয়। তার সংস্কারের ব্যাপারটা এরকম যে এইটা সমস্যাটা তখনই প্রবল হয়ে দাঁড়াতো যদি সরকারের পক্ষ থেকে নির্বাচন নিয়ে একটা টালবাহানা থাকতো। সরকার বলতে আমি যদি ডক্টর ইউনূস বুঝি, তিনি এখন পর্যন্ত যে ঘোষণা দিয়েছেন নির্বাচনের, এবং সেই ঘোষণার জায়গাতে তিনি অটুট আছেন। যেহেতু তিনি সেই জায়গাতে অটুট আছেন এবং সেই জায়গাটা ধরে যদি আমরা আলোচনা করি, তাহলে বিএনপি রাজনৈতিক কারণে কথা বলবো, যে বললাম তর্ক বিতর্ক, মনোমালিন্য, অনেক কিছু হবে। এটা কোনো বিরোধ বলতে যেটা বোঝায় সেরকম জায়গাতে যাবে। জি জি, ডক্টর জাহিদুর রহমান, এই যে আলোচনা হচ্ছে, আলোচনাটা মূল ফোকাস যেটি ছাত্রদের নতুন দল, এই দল আসা নিয়ে রাজনৈতিক দলগুলোর মধ্যে কোনো আতঙ্ক আছে কিনা? আমি একজন পর্যবেক্ষক হিসেবে যেটা দেখি, আতঙ্ক শব্দটা ব্যবহার না করলে অস্বস্তি আছে। আচ্ছা, অস্বস্তি আছে এই কারণে না যে, ধরুন আমরা একদম লেটস কল আ স্পেড আ স্পেড, বিএনপি ছাত্রদের দলকে কি নিয়ে অস্বস্তিতে আছে? উত্তর হচ্ছে কিছুটা অস্বস্তি আছে। আচ্ছা, কারণটা কি?
ছাত্রদের দল খুব ভালো কিছু করবে বলে আমি মনে করি না, কারণ অন্য কিছু না, সময়, যে সময়ে যে নির্বাচনটা হতে যাচ্ছে সর্বোচ্চ সীমা প্রধান উপদেষ্টার মধ্যে 1.5 বছর। সো 1.5 বছরে একটা দল বিএনপিকে চ্যালেঞ্জ করার পর্যায়ের কাছাকাছিও যাবে না, কোনো সন্দেহ নেই। এবং এই দলটা কিছু ভুল করে ফেলেছে, তাহলে তাদের যে পটেনশিয়াল ছিল, পটেনশিয়াল অনেক কমে গেছে। তারা সরকারের অংশ হয়েছেন, দেরি করেছেন, আবেগ কিন্তু পড়তে থাকে, আবেগ অনেক ক্ষেত্রেই পড়েছে। এবং সত্য হোক মিথ্যা হোক, ছাত্রদের নিয়ে, সমন্বয়কদেরকে নিয়ে নানা রকম কানাঘুষো আছে ইন দ্য সোসাইটি। তারপরও তারা নিশ্চিতভাবেই এই অভ্যুত্থানে সামনের কাতারে ছিলেন, জীবনের ঝুঁকি নিয়েছেন, বীরত্ব দেখিয়েছেন, তাদের দলের একটা ভবিষ্যতে আছে। কিন্তু অস্বস্তিটা কেন? মানে আমি ধারণা করি বিএনপির দিক থেকে তারা সম্ভবত খেয়াল করছেন, বা তারা সন্দেহ অ্যাটলিস্ট করছেন, বা সন্দেহ প্রকাশ করছেন অনেক আগেই সরকারকে চাপে রাখার জন্য, যে বাই এনি চান্স সরকারের কোনো চেষ্টা এই দলের সাথে আছে কিনা। এর কিছু লজিক্যাল ভিত্তি আছে। আমরা মাঝে মাঝেই দেখব যারা বাইরে আছেন, যারা রাজনৈতিক দল করছেন, তাদের সাথে যারা ছাত্র উপদেষ্টা আছেন তাদের বক্তব্য ওভারল্যাপ করে। প্রক্লেমেশন বাইরে থাকা স্টুডেন্টরা ডেকেছিলেন 31 ডিসেম্বর, কিন্তু একজন উপদেষ্টা, একজন ছাত্র উপদেষ্টা তো উনিও আহ্বান জানিয়েছিল ওখানে বসে, অথচ সরকার কিন্তু ডিনাউন্স করেছে যে আমরা এটা পার্ট না, আমরা এটা এভাবে দেখতে চাই না, আমরা এভাবে করব, এটা তাদের ইয়ে করলেন। মির্জা ফখরুল ইসলাম আলমগীর একটা মন্তব্য করেছেন, সেটা ছাত্র উপদেষ্টাদেরকে নিয়ে। খেয়াল করি, মিস্টার নাহিদ জবাব দিয়েছেন, আমি মনে করি ঠিক হয় নাই, এটা সরকার একসাথে বসে একটা জবাব দিলে ভালো হতো, কিন্তু তারপরে মিস্টার নাহিদ দিতে পারেন, কারণ বক্তব্যটা তাদেরকে উদ্দেশ্য করে দেওয়া হয়েছে। কিন্তু এটা এরপর ছাত্র সমন্বয়করা সবাই শেয়ার করা এবং খুব অ্যাগ্রেসিভ ঢঙে কথা বলা কেন? আপনাদের সাথে তাদের কি? আমরা যদি প্রশ্ন করি, আপনারা তো একই লোক নন, বলছেন অ্যাটলিস্ট। আচ্ছা, আরও কথা, জনাব নাহিদ একাধিক সাক্ষাৎকার দিয়েছেন দুটো সমানে, খুব লিডিং পত্রিকায়, দুটো পত্রিকায় দুটো সাক্ষাৎকার দিয়েছেন। উনি বলছেন দলে যেতে পারেন, এখনো সিদ্ধান্ত হয়নি, তখন পদত্যাগ করে যাবেন। তারপর আপনি সরকারে বসে আছেন, একটা দলে যাবেন, মানে আপনার মনের মধ্যে একটা দল আছে? প্রশ্ন। আচ্ছা, বাকি দুজন যদি তারা এখনই যাবেন না, তারা যখন যাবেন তখন রিজাইন করে যাবেন, মানে আরো দুজন সরকারে বসে আছেন যারা দলে যাবেন বলে বুকের মধ্যে চেতনা ধারণ করে আছেন। এগুলো প্রশ্ন তৈরি করে। নট অনলি দ্যাট, এবং সম্ভবত এটাই সবচেয়ে গুরুত্বপূর্ণ, আমাদের প্রধান উপদেষ্টা তার লাস্ট একটা ইন্টারভিউতে ফিনান্সিয়াল টাইমসে উনি যেভাবে ছাত্রদের রাজনৈতিক দল সম্পর্কে, ছাত্রদের রাজনৈতিক দলকে কিন্তু সবাই আমরা এনকারেজ করি, এবং আমি আমার একটা কথা একটু বলে নেই, এটা একটু বলে নেওয়া ভালো। আমি দেখছি সামনের দুটো নির্বাচনে বিএনপির জিতে যাওয়ার সম্ভাবনা মানে জেনুইন ভোটেই এবার বেশ বড় মেজরিটিতে, পরে এবার মেজরিটি কমলেও সরকার গঠন করে ফেলতে পারবে বলে মনে হয়। এটা একটা অ্যালার্মিং সাইন রাজনীতির জন্য। কোনো রাজনৈতিক দল এরকম নিশ্চিতভাবে যদি থাকে, এটা তার চরিত্র নষ্ট করার সম্ভাবনা প্রায় শতভাগ। সো আমাদের এই যে পলিটিক্যাল ভ্যাকিউম আছে, সেখানে রাজনৈতিক দল গ্রো করুক এবং ছাত্রদের দল সেই জায়গাটা নিক বলে আমার ব্যক্তিগত চয়েস। সো প্রধান উপদেষ্টাও তাদেরকে এনকারেজ করতে পারেন, কিন্তু ওর সাথে তিনি কয়েকটা মন্তব্য জুড়ে দিয়েছেন। আমি আর ফুয়াদ ভাই আগে একটা শোতে ছিলাম, সেদিনই ঘটনাটা ঘটলো, এবং আমরা ওখানেও অন রেকর্ড বলেছিলাম যে একটা ক্ল্যারিফিকেশন, যেমন ওই যে আল জাজিরার বক্তব্য নিয়ে, যেখানে 4 বছর পর্যন্ত হতে পারে বলে একটা মন্তব্য না, কিন্তু ক্ল্যারিফাই করেছেন, সেটা কিন্তু হয় নাই। ফলে উনি যেটা বলছেন, ওদের অর্জন ওরাই রক্ষা করবে, না হলে অন্যরা আগের সিস্টেমে এসে ঢুকে পড়বে। সো এক ধরনের ইঙ্গিত আছে। এই সব কিছু মিলে আমি ধারণা করি বিএনপি তারা মুখেও কথা বলে ফেলেছে, তারা 1-11 কথা এনেছে, তারা বিরাজনীতিকরণের কথা এনেছে, তাদের তো একবার একটা খারাপ এক্সপেরিয়েন্স আছে। এই সরকার করবে কিনা যে ডিফারেন্ট ডিবেট, কিন্তু যে ঘর পোড়া গরু সিঁদুরে মেঘ দেখলে ভয় পায়, তাদের অবস্থা সেরকম হয়েছে। সো একটা অস্বস্তি আছে। ব্যারিস্টার আসাদুজ্জামান ফুয়াদ, অস্বস্তির বিষয়ে জানবো। আওয়ামী লীগও বলছে অনির্বাচিত সরকার, বিএনপিও যখন অনির্বাচিত সরকার একই টোনে বলে, তখন এই অস্বস্তিটা আরো বেড়ে যায় কিনা? দেখেন, অস্বস্তি তো গণ অভ্যুত্থান যারা শেষ পর্যায়ে এসে সফল করেছেন তাদের মধ্যেও আছে। জাহিদ ভাই যেটা বলেছেন এটাও কারেক্ট। আবার এই জনগোষ্ঠী যারা সাকসেসফুলি একটা ফ্যাসিস্ট রেজিমকে সরিয়েছে, তার কিন্তু একটা অস্বস্তি আছে। আপনি যদি ইন্টারভিউগুলো শোনেন গতকালকে এবং আজকে 32-এর সামনে, ছেলেমেয়েরা অনেকেই যারা আন্দোলনে ছিল তারা কিন্তু এটা বলেছে যে হাসিনা যদি ফিরে আসে তাহলে আমাদেরকে আয়না ঘরে যেতে হবে। তাহলে এই যে শঙ্কাটা তরুণদের মধ্যে ঢুকে গেছে যে আওয়ামী লীগকে, হাসিনাকে, শেখ পরিবারকে যে কোনো মূল্যে ঠেকাইতে হবে, এই ঠেকাইতে না পারলে তার নিজের অস্তিত্বের একটা স্বার্থ এখানে জড়িয়ে গেছে, যে আমি গুম হয়ে যাব, আমি নিখোঁজ হয়ে যাব, আমাকে আয়না ঘরে চলে যেতে হবে।
দ্বিতীয় অস্বস্তি যদি বলেন সেটা হচ্ছে যে এই ছাত্রদের দলটা কি আসলে একটা কিংস পার্টি হচ্ছে কিনা সেটা নিয়ে একটা যথেষ্ট কানাঘুষা আছে, কথাবার্তা আছে। আমি এটাকে কিংস পার্টি মনে করি না, তাদের দলটাকে। কেন মনে করি না বলছি, কিংস পার্টির এক্সাম্পল দিয়ে ধরেন জাতীয় পার্টি, এরশাদ যখন দল গঠন করেছে, অ্যাজ অফ দ্যাট ডে তার বাংলাদেশের পলিটিক্যাল হিস্ট্রি অর দ্য কান্ট্রি কনস্ট্রাকশনে তার ন্যূনতম কোনো কন্ট্রিবিউশন ছিল না, তার কোনো পলিটিক্যাল স্ট্রাগল নাই। আর পলিটিক্যাল স্ট্রাগল ছাড়া পলিটিক্যাল লেজিটিমেসি ক্রিয়েট হয় না, বৈধতার প্রশ্ন তৈরি হয় না। কিন্তু আজকে যারা দল ঘোষণা করবেন তারা কিন্তু অলরেডি একটা পলিটিক্যাল স্ট্রাগলের মধ্য দিয়ে তার বৈধতার প্রশ্ন রিজলভ করে ফেলছেন। তো যেহেতু তার পলিটিক্যাল লেজিটিমেসি ক্রিয়েট হয়ে গেছে, এই লেজিটিমেসি ইটসেলফ তাকে আর কিংস পার্টির মর্যাদা দেবে না, সে একটা টিপিক্যাল পলিটিক্যাল পার্টি হবে। তার সাকসেস কি হবে, রিয়েল চ্যালেঞ্জ আছে, যেটা জাহিদ ভাই বলেছেন যে সে কি পরিমাণ জনগোষ্ঠীর ইমাজিনেশনকে পিক করতে পারবে বিয়ন্ড দ্য ইউথস। এবং দেখেন বিএনপি সম্পর্কে কিন্তু আওয়ামী লীগের লোকজন এই প্রচারটা করতো সবসময় যে ক্যান্টনমেন্ট থেকে আসা, ক্ষমতায় থেকে কিংস পার্টি করেছে। সেটা ৭৭, ৭৮, ৭৯-তে আপনি কিংস পার্টির গল্প আপনি বলতে পারতেন। কিন্তু বিএনপি এরশাদের পুরো পিরিয়ডে এবং গত ১৬ বছরের তার পলিটিক্যাল স্ট্রাগলের মধ্য দিয়ে তার একটা লেজিটিমেসির কোশ্চেন সে রিজলভ করে ফেলছে। অতএব বিএনপিও ৮১-র পরে আর কিংস পার্টি না। বিএনপির কিংস পার্টির তকমাটা ৭৭ থেকে ৮১ হইতে পারে, যেহেতু একটা বৈধতা সে অর্জন করে ফেলেছে। সেই জায়গাতে আপনি আমাদের এখন বর্তমানে একমাত্র কিংস পার্টি বলতে পারবেন জাতীয় পার্টিকে। তার আগে এবং পরে বাংলাদেশের পলিটিক্যাল হিস্ট্রিতে তার ন্যূনতম কোনো কন্ট্রিবিউশন নাই, তার কোনো পলিটিক্যাল স্ট্রাগল নাই, এই রাষ্ট্র কনস্ট্রাকশনে তার কোনো কন্ট্রিবিউশন নাই। সেই জায়গাতে আমি অস্বস্তির জায়গাটা এইভাবে দেখছি না। আমি দেখতে পাচ্ছি যে কনভারসেশনে ঐক্যমত কমিশন যখন বিএনপির সাথে বসবে তখন তার বোঝাপড়াটা কোথায় হচ্ছে। সেখানে আশ্বস্ত হবার মতো জায়গাটা হচ্ছে, যেটা মর্তুজা ভাই কারেক্টলি পয়েন্ট আউট করেছেন, প্রফেসর ইউনূস সেপ্টেম্বর অক্টোবর থেকে শুরু করে যত ইন্টারভিউ দিয়েছেন অ্যাজ ফর দ্য ইলেকশন, তিনি খুবই পারসিস্টেন্টলি একই কথা বলেছেন। এই বক্তব্যে তার কোনো হেরফের নাই, এক্সেপ্ট ফাইন্যান্সিয়াল টাইমসের কথা যেটা জাহিদ ভাই রেফার করেছেন, এইখানে তার একটু স্লিপ হয়েছে। এবং এখানে প্রশ্নগুলো যেটা পড়লাম অথবা শুনলাম, এখানে মনে হচ্ছে যে অনেক হাঁটতে হাঁটতে দৌড়াইতে মানে একটা আনপ্রিপেয়ার্ড রিয়ালিটিতে ইন্টারভিউ দিলে যেটা হয়, তাকে নির্বাচন নিয়ে প্রশ্ন করছে, তাকে ভারত নিয়ে প্রশ্ন করেছে, সেখানে সে ছাত্রদেরকে টেনে নিয়ে আসছে এবং ওই প্রশ্নটার সাথে উত্তরটা যায় না। এজন্য আমরা বলেছিলাম যে বেনিফিট অফ ডাউট তাকে দেওয়া উচিত এবং দিয়ে অন্তর্বর্তীকালীন সরকারের পক্ষ থেকে একটা ক্লারিফিকেশন আসা দরকার। যেহেতু এখানে সরকারের একজন প্রতিনিধি আছেন এবং ভেরি রেলেভেন্ট টু দ্য ডিপার্টমেন্ট, আমার বিশ্বাস যিনি এটা আমলে নেবেন এবং আমাদের কাছে খুব তাড়াতাড়ি একটা স্বস্তির ব্যাখ্যা দেবেন, যাতে এই অস্বস্তিটা আর স্প্রেড না করতে পারে। জি মাসুদ কামাল, আপাতত বাড়ছে না বিদ্যুতের দাম, তবে নতুন গ্যাস সংযোগের দাম বাড়ানো হবে। রোজার মাসে লোডশেডিং মুক্ত রাখার চেষ্টা হবে, তবে বিদ্যুৎ বিভ্রাট হবে না এমন কোনো নিশ্চয়তা নেই, উপদেষ্টা বলছে। মানে এটা কি আগের নসরুল হামিদ বিপু বলতেছে না আমাদের না ফজলুল কবির খান বলতেছে, কথা তো একই রকম লাগতেছে, একই কথা। কিন্তু এই শব্দগুলো আমরা শুনে শুনে অভ্যস্ত, কিন্তু এই জিনিসপত্রের দাম কিছুটা বাড়ছে তো মানুষের কষ্ট হবে না। সম্ভবত একজনে লিখে দেয়, না তা জানি না, আগেও বলতো দাম একটু বেড়েছে মানুষের কষ্ট হবে না। দাম বাড়লে মানুষের কষ্ট হয় না কেমন করে ভাই, কেমনি করে হয় না, আমি তো বুঝি না কিছু। আবার আগে মন্ত্রী বলতো মানুষের ক্রয় ক্ষমতা বেড়েছে, তো 5 বছরের বেতন বাড়ে না, ক্রয় ক্ষমতা কী হয়ে পারে? টাকা পয়সা কি আসমানি উপায় আসে ভাই? আসমানি উপায় টাকা আসে না, আসলে তো আমাদের নবী খেজুর খেয়ে ই করতো না, রোজা রাখতো না। আসমানি উপায়গুলো আসে না, এটা আর্ন করতে হয়, নাহলে লুট করতে হয়। তো এখন উনি যেটা বলতেছেন যে দাম, মানে এগুলি কি জানেন, মানে এক এক সময় এক একটা লেম এক্সকিউজ দিয়ে তারা কিছু একটা করে নেয়, করে নেওয়ার পরে নানা রকম চাপ পরে এক একটা 100 ব্যাখ্যা দেয়। এই যে মাঝখানে যে আপনার প্রায় শতাধিক পণ্যের যে ভ্যাট বাড়াইলো, তারপরে আপনার আপনার ডিউটি বাড়াইলো আপনার এই মানে সেবা খাতে, কি ব্যাখ্যা বলেন? কেন কার সঙ্গে আলাপ করে করছে? অথচ এই আহসান মনসুর আগে সরকার আমলে কিন্তু বলতেন উনি যে এক্সপার্টরা সবার সঙ্গে আলাপ আলোচনা করে করেন, তো ওনারা কিন্তু এটা করেন না, ওনারা কিন্তু এটা করেন না। কী বলবেন, এখানে বলার কিছু নাই। এই সরকার বেসিক্যালি অনভিজ্ঞ সরকার, অনভিজ্ঞ হয় স্বাভাবিক, অভিজ্ঞ সরকার আপনি পাবেন কই? তো অনভিজ্ঞ হোক, কিন্তু অনভিজ্ঞ হওয়ার ফলে ওনারা যে বুঝবেন যে আমি অভিজ্ঞ লোকদের কাছ থেকে পরামর্শ নেই,
এক্সপার্টদের কাছ থেকে পরামর্শ নেই, এত কিছু তো লাগে না রে ভাই। সিম্পলি আমি একটা কথা বলি, ধরেন একটা কোনো বড় একটা সিদ্ধান্ত নেবেন, যে সিদ্ধান্তের কারণে সাধারণ মানুষের মধ্যে একটা প্রভাব পড়তে পারে, নেতিবাচক প্রভাব পড়তে পারে, ওনারা কিন্তু সহজেই পারেন, পলিটিক্যাল পার্টিগুলোকে ডাকতে পারেন। কিন্তু আমার সামনে এই ক্রাইসিস, বলুন তো আমরা কী করতে পারি? এতে কিন্তু আত্মসম্মান যাবে না, ইজ্জত যাবে না, কিন্তু ডাকতে পারেন। তবে ডাকলে অসুবিধাটা কি? তারপরে কিন্তু সবাই মিলে যখন সিদ্ধান্ত দেবেন, পলিটিক্যাল পার্টিগুলো তো অবুঝ না, তাকে সিদ্ধান্ত দেবেন, কিন্তু ওইটা কোনো তাদের ইজ্জত যায়। হ্যাঁ, আমি যা বলবো এটা বলা যাবে না, পলিটিক্যাল পার্টিকে ডাকবো খালি চা খাইতে, তো এটা তো হলো না। জি, গোলাম মুর্তজা, বাজার সিন্ডিকেট নিয়ে আলোচনা হচ্ছে। এই সিন্ডিকেট এখনো কেন, এই সরকার কেন ভাঙতে পারছে না? সিন্ডিকেট ব্যাপারটা আসলে আমি বুঝি না। জি, সিন্ডিকেট ব্যাপারটা কি, এটা দেখা যায় না, ছোঁয়া যায় না, ধরা যায় না, তো সিন্ডিকেটটা কি? তো সিন্ডিকেট বলতে আসলে কোনো কিছু নাই। কিছু ব্যবসায়ী আছেন, সেই ব্যবসায়ীদের হাতে পণ্য কি পরিমাণ সে আনবে, কি পরিমাণ বাজারে ছাড়বে, কখন ছাড়বে না, এটা তারা নির্ধারণ করে, এবং সেটা কোনো অদৃশ্য সিন্ডিকেট না, এটা দৃশ্যমান কিছু ব্যবসায়ী। এটা সরকার জানে, সব সরকার জানে। কিন্তু যেহেতু সেই সমস্ত ব্যবসায়ীদেরকে নিয়ন্ত্রণ করার জন্যে যে মেকানিজম একটা সরকারের হাতে থাকতে হয়, সেই মেকানিজমটা সরকারের হাতে নাই, এবং সরকার সেটা, কোনো সরকারই সেই মেকানিজমটা অর্জনও করতে চায় না। রাজনৈতিক সরকারের অনেক পিছুটান থাকতে পারে, কিন্তু এই সরকারের কি সেগুলি থাকা কথা কিনা? এই সরকারের আরও বেশি থাকার কথা, আরও বেশি থাকার কথা এই কারণে যে এই যে সিন্ডিকেট বলে যাদেরকে বলা হচ্ছে, কয়েকজন মানুষের হাতে তো অনেক ক্ষমতা। এই রকমের অনির্বাচিত এবং যেটা বলা হলো যে একটা অনভিজ্ঞ, আসলে অনভিজ্ঞ সরকার পরিচালনায় অনভিজ্ঞ একটা সরকার এসে রাতারাতি যদি সে ওই জায়গাগুলোতে একটা নিয়ন্ত্রণ প্রতিষ্ঠা করতে চায়, ওই জায়গাগুলো যদি ভাঙতে চায়, তাহলে সারা দেশে এখন যে অবস্থা আছে তার চেয়ে আরও বেশি অরাজকতা তৈরি হতে পারে। সিন্ডিকেট বা ওই যে জায়গাটার কথা বলছেন, সেটা যদি ভাঙতে হয়, সেটা অবশ্যই ভাঙতে হবে একটা রাজনৈতিক সরকারকে। এই ধরনের সরকার এসে সেটা ভাঙতে পারবে না। এই ধরনের সরকারের সুবিধা কি, অসুবিধাটা কি? আপনার সেই জায়গার আলোচনায় যদি আসেন, বিদ্যুতের কথা যদি বলেন, সুবিধাটা কি? এই ধরনের সরকার আসার ফলে কি হয়েছে? আপনি সিন্ডিকেটের কথা বলছেন একটা দাম বাড়ার ক্ষেত্রে, এই সরকার আসার ফলে দেশের সুবিধা কি হয়েছে? অনভিজ্ঞ তো বুঝলাম। সুবিধা হয়েছে যেটা, প্রতিদিন 1-1.5-2 কোটি টাকা ব্যাংক থেকে জালিয়াতি করে নিয়ে বিদেশে পাচার করা হতো। এই সরকার যেদিন থেকে দায়িত্ব নিয়েছে, সেই দিন থেকে এই ব্যাংক থেকে জালিয়াতি করে টাকা নেয়া, পাচার করাটা বন্ধ হয়েছে। এখন প্রশ্ন হচ্ছে, আমাদের কাছে ওইটা গুরুত্বপূর্ণ আলোচনার মধ্যে পড়ে না। আমার কাছে বেগুনের দাম 5 টাকা বাড়লে সেটা খুব গুরুত্বপূর্ণ, কারণ আমি তো ভুক্তভোগী। ব্যাংকের টাকা কে নিয়ে গেল, কার টাকা নিয়ে গেল, ওইটার সাথে তো আমার জীবনযাপনের কোনো সম্পর্ক নেই। তো এই যে চুরিটা বন্ধ করা হলো, পাচারটা বন্ধ করা হলো, ব্যাংক জালিয়াতিটা বন্ধ করা হলো, এটা সমাজ জীবনে খুব বড় প্রভাব পড়ছে না, এবং সরকারের যে অনভিজ্ঞ, সরকারও এটাকে খুব বড় করে বলতে পারছে না। শেষ করছি আমি, এই যে বিদ্যুতের কথা যেটা বলা হচ্ছে, বলা দরকার কি, আর আমি বলছি কি? আমি বলছি কি না বিদ্যুতের সমস্যা হবে না, না ডেফিনেটলি সমস্যা হবে। জিনিসপত্রের দাম বাড়বে না, অবশ্যই জিনিসপত্রের দাম বাড়বে। সমস্যা কেন হবে? বিদ্যুতের যে পলিসিতে গত 15 বছর ধরে চলেছে, অ্যাবসলিউটলি একটা রং পলিসি। প্রথমত কথা, দেশের ভেতরে একটা রং পলিসি, ভয়াবহ রকমের রং পলিসি, সেটা আমি একদম সুনির্দিষ্ট বলতে পারি, সময় না থাকার কারণে আমি সেটা বলছি না। ভয়ঙ্কর ক্ষতি যেটা করে গেছে, যে ভারতের উপরে ডিপেন্ডেন্স আমাদের, আমরা ভারতের উপরে নির্ভর করে থাকবো। আদানি বিদ্যুৎ বন্ধ করে দিবে, বাংলাদেশ অন্ধকার হবে থাকবে। আমার পর্যাপ্ত কয়লা কেনার, জ্বালানি কেনার পর্যাপ্ত পরিমাণ ডলার নাই। পরিস্থিতি আগের চেয়ে একটু উন্নতি হয়েছে, কিন্তু ওই রকম উন্নতি হয় নাই যে আমার দেশে যে কয়টা বড় বড় পাওয়ার প্ল্যান্ট হয়েছে, সব কয়টা চালানোর জন্য যত কয়লা দরকার সব আমি কিনতে পারবো, এটা তো নাই। সুতরাং এই সমস্ত সব জায়গাতে সমস্যা হবে, কিন্তু ওই কথাটা খুব ক্ষতিকর যে কোনো সমস্যা হবে না। আমাকে বলতে হবে যে হ্যাঁ সমস্যা হবে, এই কারণে হবে। জাহিদুর রহমান, আচ্ছা, খুব সংক্ষেপে, মানে সরকারকে আসলে আমি যেটা খেয়াল করি যে আমাদের প্রধান উপদেষ্টা অসাধারণ পিআর করেন, কিন্তু অন্যান্যরা করেন না। এটা ইম্পর্টেন্ট। যেমন ধরুন ভ্যাটের দাম যেমন বাড়বে না, খুব সমস্যা হবে না বলা হয়েছিল, অথচ আপনি না ভ্যাট কোন পরিস্থিতিতে আপনি বাধ্য হচ্ছেন সেটা বলা দরকার ছিল। কিভাবে অর্থনীতিটা, আপনার তো এখন অসাধারণ সুযোগ আছে, এবং এটা গাল গল্প না। শেখ হাসিনা এই দেশকে কি করে গেছে, ইউ ক্যান সে দ্যাট। যে বিদ্যুতের কথা, হ্যাঁ আপনার এই হবে, আপনার এই সমস্যা হবে, আপনারা একটু কষ্ট করে মেনে নেন, আমরা চেষ্টা করছি। সিন্ডিকেটের আলাপ আসলো,
সিন্ডিকেট আসলে অর্থনীতির ভাষায় এটা অলিগোপলি, মানে আপনার যখন বাজারে একজন থাকে সব কিছু করে, মনোপলি, 3, 4, 5 জন, 5 জন 6 জনের বেশি হলে আর অলিগোপলি কাজ করে না। সো আমি একটা সরকারকে ডিফেন্ড করি, মুর্তজা ভাইয়েরই করার কথা ছিল, আমি একটু করি। সেটা হলো একটা অলিগোপলি ভাঙা রাতারাতি। এই যে আমাদের একজন উপদেষ্টা, ছাত্র উপদেষ্টা, উনি তরুণ মানুষ, বলে দিয়েছেন বিশেষ ক্ষমতা আইনে আমরা গ্রেফতার করে ফেলবো। আপনি গ্রেফতার করেন, কালকে বাজার শেষ হয়ে যাবে। আপনি সেটাই বলেছেন, একটু অন্যভাবে 4 জন বা 5 জন নিয়ন্ত্রণ করে। আমি অত্যাবশ্যকীয় পণ্য, চিনি, ভোজ্য তেল, ইভেন পোল্ট্রি এখন তাদের হাতে চলে গেছে। এটা দীর্ঘমেয়াদে, এবং আমরা এই যে বললাম সরকার কিন্তু এটা একটু ভিজিবল করতে পারতো। কিরকম? আপনাকে আসলে অন্য অনেক অপারেটর নিয়ে আসতে হবে। মুর্তজা ভাই বড় ব্যবসায়ী, তাকে ডাকতে হবে, তাকে সুবিধা দিতে হবে। ফুয়াদ ভাইকে ডাকতে হবে, ব্যবসায়ী, আপনি আসেন, আপনাকে আমরা ব্যাংকের সুবিধা দেই, আপনি সলভেন্সি আছে, আপনি এগুলো আনতে থাকে, এভাবেই সরাতে হবে। কিন্তু আমার অভিযোগ অন্য জায়গায়। মানুষ সত্যি সত্যি মনে করতে পারে বড় ব্যবসা। আচ্ছা খারাপ ধারণা হয়ে যাবে কিন্তু। আচ্ছা, তো এখন সমস্যাটা অন্য জায়গায়। আপনি এটা পারবেন না, কিন্তু আপনি গরিব মানুষকে সাবসিডাইজড প্রাইসে পণ্য তো বেশি দিতে পারেন। আপনি টিসিবি ট্রাক বন্ধ করে দিলেন কেন? এখনো বন্ধ আছে। আপনি রিচেক করবেন সামাজিক নিরাপত্তা কার্ড, সত্য কথা, ওই সোশ্যাল সেফটি নেটের যত বরাদ্দ ছিল তার 50% আগের পরিকল্পনা মন্ত্রণালয় বলেছিল, 45 টু বি স্পেসিফিক। আপনি যাচাই বাছাই করবেন, 6 মাসেও পারেন না কেন? আমি ব্যক্তিগতভাবে খুবই দরিদ্র 2-3 জন মানুষের সাথে দেখা হয়েছে, আমাকে বলেছে ভাই, মানে 500 বা 750 টাকা মাসেও কোনো মানুষের জন্য অনেক টাকা, ওনারা জানেন না। তো আপনি 6 মাস দেরি করছেন কেন? এগুলো এই যে বলছি, এগুলো যেগুলো আপনার হাতে আছে আপনি ওটাও করতে পারছেন না। দ্যাটস ফ্রাস্ট্রেটিং। বেস্ট আসাদুজ্জামান ফুয়াদ একেবারেই। জ্বালানি উপদেষ্টার কিছু ভদ্রচিত অন্যায় কথা এবং কাজ আছে, তার ভিতর একটা দেখবেন যে যারা কুইক রেন্টালের সাথে ইনভলভ ছিল, এই ধরনের কোম্পানিগুলোর এগেনস্টে কিন্তু বেশ কিছু পদক্ষেপ নেওয়া হয়েছে। এই আপনার সামিট টামিট থেকে শুরু করে যারা ছিলেন, এবং তাদের শেয়ার ট্রান্সফার করা, তাদের কন্ট্রাক্ট রিভিউ করা, এগুলো কাজ হচ্ছে। কিন্তু ইউনাইটেড গ্রুপও কিন্তু আপনার এই জ্বালানি লুটপাটের সাথে একটা বড় অলিগার্কি হিসেবে কাজ করেছেন। যেহেতু জ্বালানি উপদেষ্টা নিজে ইউনাইটেড গ্রুপের ইন্ডিপেন্ডেন্ট অ্যাডভাইজার ছিলেন, তিনি কিন্তু ইউনাইটেড গ্রুপকে এই তালিকার মধ্যে অন্তর্ভুক্ত করেন নাই, এবং বিভিন্ন সিস্টেম করে উনি এই ইউনাইটেড গ্রুপের লোকদেরকে এনে পদ্মা, মেঘনা, যমুনা, বাপেক্সকো, হাবিজাবি যত তেল রিলেটেড জায়গা আছে, এখানে ইন্ডিপেন্ডেন্ট ডাইরেক্টর করতেছেন, গভর্নিং বডির সদস্য করছেন, এগুলো করতেছেন, এবং কিছু কিছু রুল তৈরি করছেন। যেমন ধরেন 20,000 মেট্রিক টন অথবা এই লেভেলের সাইজের তেল, গ্যাস যারা আনতে পারবে না, তাদেরকে উনি লাইসেন্স দেবেন না। এবং এটা হিসাব করে দেখা গেছে যে ইউনাইটেড ছাড়া এই ক্যাপাসিটি অন্য কেউ ফুলফিল করতে পারবে না। মানে এমন টার্মস অ্যান্ড কন্ডিশন তিনি তৈরি করছেন, দিন শেষে ইউনাইটেড বেনিফিশিয়ারি হবে। উনি এসে খুব র্যাপিডলি কুইক রেন্টাল, আওয়ামী লীগের নেতাদের করাপশন, বিদ্যুৎ খাতে, এগুলো উসিলা দিয়ে 34টা পরিবেশ বান্ধব রিনিউয়েবল এনার্জি প্রডিউস করবে এমন বিদেশি কোম্পানিকে লাইসেন্স বাতিল করে দিলেন, সাসপেন্ড করে দিলেন, লেটার অফ ইন্টারেস্ট সাসপেন্ড করে দিলেন। যেই কোম্পানিগুলো ধরেন চায়নার আছে, মালয়েশিয়ার আছে, এডিবির আছে, সাউথ কোরিয়ার আছে, ইভেন ইন্ডিয়ারও কিছু কিছু অংশ আছে। কেন করেছেন? কারণ এগুলো আওয়ামী লীগের আমলে করা। তাহলে 34টা কোম্পানি রিনিউয়েবল এনার্জির প্রোডাকশনটা তো আমার এই বিপদের দিনগুলোতে কাজে লাগতে পারতো, কাজ আগায় গেলে। ওয়ার্ল্ড ব্যাংকের একটা প্রজেক্টে $10 বিলিয়ন একটা পদ্মার যমুনার চরে একটা প্রজেক্ট আছে, এই প্রজেক্টটাকে উনি ফাংশনাল করতে দিচ্ছেন না। তাহলে ওনার এই যে ভদ্রচিত আচরণের মধ্য দিয়ে ইউনাইটেডকে সাপোর্ট করা এবং বিদ্যুৎ খাতকে পঙ্গু করে দিয়ে যে এই ধরনের অর্বাচীন মন্তব্য করাটা আমাদের জন্য খুব ক্ষতি। খুবই। জি, অসংখ্য ধন্যবাদ ব্যারিস্টার আসাদুজ্জামান ফুয়াদ, গোলাম মুর্তজা, ডক্টর জাহিদুর রহমান, মাসুদ কামাল। আমরা চারজনকে ধন্যবাদ জানাচ্ছি। সুপ্রিয় দর্শক, আপনারা যারা বিএসআরএম গণতন্ত্র এখন দেখছিলেন, আপনাদেরকে ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানিয়ে আজকের অনুষ্ঠান এখানে শেষ করছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফিজ।